আর্টিস্ট হবে একটু দেখেন, আপনি তো নামকরা আর্টিস্ট বা আপনি তো বেশ ভালো আর্টিস্ট, আমার ছেলেটাকে যেভাবে হোক একটা আর্টিস্ট দেখেন মানতে পারেন কি না, এটা আমি পাইনি। পরীক্ষার তার নিজের কাজকর্মগুলো করে নিতে পারে, একটু দেখেন স্যার। এই যে দেখেন, এই যে স্কুলে আঁকা পরীক্ষায় তো নাম্বার পাইনি গতবার, যে স্যারের কাছে পড়তো বা যে স্যারের কাছে শিখতো, আপনি একটু দেখেন ক্লাস 8-এর পরে 80% কেটে যায়, বাকি থাকে 20%, আর তারপরে হচ্ছে ওই মেরে কেটে 2% 1% এসে দাঁড়ায় সাকসেস, মানে যেটা আমরা চাই শিল্পী হিসাবে। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের এক নতুন পর্বে আবারও আপনাদের স্বাগত। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট অতিথি, জনপ্রিয় এবং প্রথিতযশা চিত্রশিল্পী শ্রী তন্ময় বিশ্বাস। নমস্কার। নমস্কার। যিনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 90-এর দশকে 92 সাল নাগাদ বোধহয় ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ওই সময় পড়াশোনা করেছি, ওই সময় ফাইন আর্টসে। আজ আমরা পেয়েছি তন্ময়দাকে। খুব বিচিত্র জীবন, রং রং রং, সারাটা জীবনশৈলী থেকে শুরু করে ক্যানভাস পর্যন্ত তার রং, এবং সেই রঙের গল্প। আসলে শিল্পীদের বলা হয় না যে শিল্পীদের না শেকড় হয় না, আর শিল্পীদের মূল শেকড়ের খুব সমস্যা। শিল্পীদের বারবার মনে হয় মূল শিকড়টা ঘুরিয়ে আনি, শুধুই দেখবো আর শিখবো। তন্ময়দা তার ব্যতিক্রম নয়। জীবনের বহু ক্ষেত্রে বহু রকম ভাবনা, আর বহু ভাবনার বাস্তব রূপদানের আর এক নাম হচ্ছে তন্ময় বিশ্বাস। দাদা, আজকের স্টুডিওতে তোমায় স্বাগত, তুমি করেই বলছি। ধন্যবাদ সবাইকে। আজকে খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে যে আমরা তোমার মতন একজন শিল্পীকে আমাদের স্টুডিওতে পেয়েছি। ধন্যবাদ। এই যে এত কিছু, বনগার মতন এরকম একটি পিছিয়ে পড়া জায়গা, আমাদের তো মফস্বল বনগা শহরটা, এই মফস্বলে দাঁড়িয়ে যেখানে তোমার পারিবারিক পরিচয়, তোমার বাবা একজন পুলিশ চাকরি করতেন, পুলিশের একজন পুলিশ কর্মী। আমরা বলে থাকি পুলিশ, টিটিটিসি, এই পরিবারের সন্তানেরা খুব একটা ভালো কিছু হয় না, বা এদের মানসিকতা ভালো হয় না। না, সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিকই বলেছো। মানে এটা নিয়েই আমরা বড় হয়েছি, আমরা দুই ভাই। আসলে আমাদেরও কটূক্তি শুনতে হয়েছে। আমার বাবা অ্যাকচুয়ালি ছিলেন শিল্পী মানুষ, পেশায় হয়তো সেই সময় চাকরি করতেন পুলিশ ডিপার্টমেন্টে, কিন্তু দাদা এবং আমি অন্য ঘরানায় বাবার কাছ থেকেই পেয়েছি পুরোটা বলতে গেলে। বাবা খুব ভালো বাঁশি বাজাতেন, আর বাঁশি। এবং বাবা মানে অল ইন্ডিয়া রেডিওতেও উনি চাকরি পেয়েছিলেন তৎকালীন সময়ে। কিন্তু যেহেতু মানে পুলিশের চাকরিটাই সেই সময়টায় সামান্য কিছু অর্থ বেশি ছিল বেতনটায়, এবার এতগুলো মানে সংসারের এত চাপ, সেই চাপটাকে সামলানোর জন্য উনি তখন বেছে নিলেন 5 টাকা বেশি বেতনের পুলিশের চাকরিটাকেই, এবং আরও অনেক সুবিধা ছিল। স্বাভাবিকভাবে এবার সংসার সামলে চাকরি করে ভাই বোনদের মানুষ করে সেইখান থেকে উঠে আসা আমার বাবা, এবং বাবা যে এত সুন্দর বাঁশি বাজাতেন আমরা ছোটবেলায় দেখেছি। বাবার বাক্স ট্যাঙ্কি ভরা বাঁশি ছিল। বাবা একটু রাগী ছিলেন বটে, অনেক বাঁশি আমাদের পিছনেই হয়তো সেগুলো নষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা অনেক বাঁশি নিজেরা বাজানোর চেষ্টা করেছি। মানে এটা ঠিক যে শিল্পীরা তার সন্তানদেরকে তার শিল্প সামগ্রী দিয়েই হ্যাঁ, আমার কাকাও ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট। এবং আমাদের যে পরিবার বলতে গেলে আমাদের একটা ছোট্ট একটা গল্প বলতে হয়। সেবার দাদু মারা গেলেন। এবার দাদু মারা গেলে পরে পাড়ায় তখন খুব অনুষ্ঠান হতো, কালচারাল প্রোগ্রাম বলতে যেটা ছিল সেটা কিন্তু তখন হতো পাড়ায় পাড়ায়। আমরা দেখেছি, যেমন ধরেন এই রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা, এটা একটা মানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমরা কিন্তু এগুলো দেখেছি। মানে সেই সন্ধ্যাগুলো হারিয়ে গেছে। আর সেইখানে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান চলছিল, ঠিক তখন বাবারা 5 ভাই 6 ভাই, তখন সবারই তখন মাথায় তো মানে মাথায় টাক, চুল ফেলে দিতে হয়েছে, সাদা বস্ত্র ধারণ করেছে। এবার মঞ্চে যারাই উঠছে সব বিশ্বাস এবং সবই ওই
পুরো অনুষ্ঠানটা আমরা কভার করলাম। মানে আমি তখন নিতান্তই ছোট, তখন আমি ছবির জগতেও তখন সেইভাবে পা বাড়াতে পারিনি আর কি। কিন্তু এই যে তখনের ব্যাপারটা আমি দেখেছি, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার দিদি, আমার দাদা, আমার কাকা, এরা সবাই কেউ না কেউ পার্টিসিপেট করেছে। কেউ ভালো মাউতার গান বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ গান করছে। তা এই অনুষ্ঠানটা টোটালটাই কভার করতে পেরেছিলাম কিন্তু আমরা সে সময়টাই। যাই হোক, কথা প্রসঙ্গে এখন সেসব কথাগুলো মানে মনে পড়লে খুবই ভালো লাগে। এবার সেখানে আমাদের এই কালচার প্রোগ্রাম তো হারিয়ে গেছে, নেই। আর আমরা বলতে গেলে সেই মানে যেটুকু শিল্প সত্তা যেটা বলে সেটা বাবার কাছ থেকেই পাওয়া। তাহলে তথাকথিত মানে যে প্রশ্নটা আমরা যে আলোচনায় যাচ্ছিলাম, যে একটা পুলিশ পরিবার থেকে কি করে তোমরা কালচারে এলে, তার মানে তোমার বাবা পুলিশ থাকলেও তার ভেতরে, মনের ভেতরে একজন বেশ শিল্পী, সপ্রতিভ নয়, বেশ শক্তিশালী ছিলেন। আমি দেখেছি, বাবাকে দেখেছি মানে আমরা তখন বড় সবে একটু একটু করে বড় হচ্ছি, দুই বোনকে গান শেখানো হচ্ছে, দুই বোন তখন গান করছে, হারমোনিয়াম বাজিয়ে গান করছে। তবলা বাজাবে কে? বাবা তবলা বাজাচ্ছে, বাবা তবলা বাজাচ্ছে, আর বোনরা হারমোনিয়ামে গান করছে। কারণ এটা আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবেই এই কালচার নিয়েই বড় হয়েছি। একটা সময় ছিল। তারপরে তো আস্তে আস্তে আমি ছবির জগতে চলে গেলাম। দাদা কবিতা, নাটক, শ্রুতি নাটক, এইসব লাইনে চলে গেল। পরবর্তী সময়ে আকাশবাণীতে চাকরি করেছে দীর্ঘদিন। এবার সে যাই হোক, জনপ্রিয় বেতার শিল্পী ছিলেন এবং তিনি বেশ কিছু দূরদর্শনের প্রোগ্রাম উনি কভারেজ করতেন। তাপস ক্যামেরা চলছে বলে একটা প্রোগ্রাম, যেটা উনি জনপ্রিয় 90-এর দশক নাগাদ থেকে, প্রায় 90-এর দশকের পরপরই খুব জনপ্রিয় প্রোগ্রাম ছিল ক্যামেরা চলছে। সেটা তুমি, এবং তাছাড়াও অনেকগুলো মানে বেসরকারি চ্যানেলেও কাজ করতেন, যেরকম মানে বেসরকারি যে টিভি চ্যানেলগুলো আছে, এফএম চ্যানেলগুলো আছে, এফএম চ্যানেলও বলতেন, সেগুলো তো কাজ করেছে। তো এই যে একটা সময় আমাদের মনে আছে, ওই সময়টাই তোমার পাড়ায় পাড়ায় নাটকের একটা প্রচলন ছিল, অগ্রদূতের নাটক, মনে আছে? তোমার মনে থাকবে, কয়েকজন মিলে পাড়ায় একটা নাটক হতেই হবে, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ রবীন্দ্র নাটক। সেই কথাটাই বলছি আর কি। মানে তখনের সময় যেটা সুস্থ সামাজিক একটা কি বলবো, একটা পরিবেশ ছিল। কিন্তু আজকে খুব ব্যথা লাগে, কষ্ট লাগে এইখানেই যে আজকে সেই ধরনের অনুষ্ঠানগুলো আজকে কোথায় যেন হারিয়ে গেছে, আজকে নেই। একদম। আজকে রবীন্দ্র জন্মজয়ন্তীর ক্ষেত্রেও দেখা গেছে 8টা, 8:30 বাজলো, বলে রবীন্দ্র জন্মজয়ন্তী শেষ, এবার বিচিত্রা অনুষ্ঠান। এই যে অপসংস্কৃতি বলবো না, এটাকে কোন সংস্কৃতি বলবো, সেটাই, এটা ঠিক। এই যে সংস্কৃতির পতন, ক্রমশ পতনই বলা ভালো, এটা আমাদের বাঙালি সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ক্রমশ। এর যে প্রতিফলন তোমাদের ছবির ক্ষেত্রে, শিল্প, সংস্কৃতি, সিনেমা, সব জায়গায় তো পড়ছে, সব জায়গাতেই পড়ছে। টোটাল মানে আমি তো মানে সেই কথাটাই বলছি যে শিল্প, টোটাল যে শিল্প, যে আমাদের যে পরিমণ্ডলটা আছে, সেটা ছবি আঁকা হোক, গান বাজনা হোক, নাটক হোক বা সিনেমা হোক, আজকে সমস্ত জায়গাতেই একই রকম পতন ঘটেছে। এবং ভালো বলতে যেটা বোঝায় রুচিপূর্ণ, সেই রুচিপূর্ণ ব্যাপারটা থাকছে না আর। কুরুচিটা যেন মানে বরাবর যেন বেশি অগ্রাধিকার পাচ্ছে, এবং আমরাও যেন কেমন যেন আস্তে আস্তে মানে তাতেই আর কি মানে লালায়িত হচ্ছি। শিল্প থাকুক, ছবি থাকুক, সব জায়গাতেই কেমন যেন একটা যৌন সুরসুরির কাজ করছে কি এটা। সেটা বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে এখন বর্তমানে ইন্টারনেটের যুগ এসছে, মোবাইল হাতে হাতে, সমস্ত বিশ্বটাই আমাদের হাতের মুঠোয়। এবার এখানে একটা বলবো একটা জাগরণ ঘটেছে, যে জাগরণটা অপসংস্কৃতির জাগরণ। আমরা ভালো উদ্দেশ্যে তো কোনো কিছু ভালো জিনিসকে নিতে পারিনি, শিখিনি সেটা। ফলে কি হচ্ছে, খারাপ জিনিসগুলোকেই বেশি প্রচার হচ্ছে, অপপ্রচার যেটা বলবো আমি। আসলে কি মানুষের ধৈর্য কমে গেছে? সেটা একদিক দিয়ে মানে কিভাবে বলবো আমি, ধৈর্য বলতে কি, ধৈর্যটা ব্যাপারটা তো কমেছেই অনেকটা। চ্যানেল, আমি টিভির কথা বলছি। আগে আমাদের সময় কী ছিল, ওই যে জানি যে একটা মানে কি টিভিতে একটা অনুষ্ঠান হয় রামায়ণ, আর একটা অনুষ্ঠান হয় সেটা
গানের অনুষ্ঠান হতো, আর খবরগুলো থাকতো, 2-3টে চ্যানেল ছিল। তারপরে যখন আস্তে আস্তে সেখানে অনেক চ্যানেলের আগমন ঘটলো, বিভিন্ন বেসরকারি চ্যানেল আসলো, বিভিন্ন বড় বড় চ্যানেল আসলো, এবং সেই চ্যানেলগুলো আসার পরে আমাদের হাতে মানে রিমোট কন্ট্রোল চলে এলো। টিভিতে রিমোট কন্ট্রোল যখনই চলে এলো, তখনই আস্তে আস্তে আমরাও যেন রিমোট কন্ট্রোলের মধ্যে হারিয়ে গেলাম। মানে চাপ দিলেই তো পাল্টে যাচ্ছে, এবং শুধু পাল্টালো নয়, চাপ দিলে পাল্টে যাচ্ছে, এবং ছবি মানে আলাদা অন্য চ্যানেলে চলে যাচ্ছে। এবার চ্যানেলে অনেক চ্যানেল তৈরি হয়ে গেছে, এটা দেখছি, ওটা দেখছি, এটা দেখছি, ওটা দেখছি, এটা দেখছি, ওটা দেখছি, এই দেখতে 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 আমাদের না মানে দীর্ঘ মানে এই যে প্রসেসটা একদিনে হয় না, কিন্তু এই যে প্রসেসটা এটারও কিন্তু একটা দীর্ঘমেয়াদী তার একটা এফেক্ট আছে। আমি যেটা বলি সেটা হচ্ছে, কোনো কিছু আমি যদি অনেক দিন ধরে সেই ব্যাপারটার মধ্যে মানে থাকি, তাহলে আমি কেন, আমার সংস্পর্শে যারা থাকবে তারাও কিন্তু ইনভলভ হয়ে যাবে সেটাতেই। ফলে কি হচ্ছে, এই ধৈর্য জিনিসটা কিন্তু আর থাকছে না। যেটা আমার পাশের যে নিউ জেনারেশনে আরেকজন যে আসছে, সেও কিন্তু একই জিনিস করছে, সেও একই জিনিস করছে। এটা আস্তে 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 কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটার জন্য কি, ধরো আমাদের ছোটবেলাটা তোমারও মনে থাকবে যে হঠাৎ করে একদিন তখন আমাদের চ্যানেল, মেট্রো চ্যানেলটা নতুন এলো, দূরদর্শন DD2 তারা একটি নতুন চ্যানেল করলেন, তারই ভিতরে একটা অংশ মেট্রো চ্যানেল, যেখানে হিন্দি সিনেমা দেখানো হতো। মনে আছে ডিস্কো ডান্সার ছবিটা দেওয়া হলো, ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর, আমার বেশ মনে আছে ক্লাস 9-এ। তো সেদিন 1:45-এ সিনেমাটা শুরু হওয়ার কথা ছিল, বা এরকম 2:15 এরকম একটা সময় সিনেমা হতো, মনে আছে, থাকবে তোমারও। পুরো ক্লাস, স্কুল, কলেজ সব ছেলেমেয়েরা পালিয়ে গেল, স্কুল কলেজের স্যাররা পর্যন্ত বন্ধ করে দিলেন। কেন? এত ভালো একটা সিনেমা টিভিতে আসছে। এই যে আসলে আসলে মানে অপেক্ষা নয়, আসলে সেই সময়টার মানে সুপার হিট ছবি, একদম, এবং সেটা টিভিতেই দেখাবে, মানে এই যে একটা আকর্ষণ, একদম সেই আকর্ষণটা তখন সামগ্রিকভাবে সবাইকে মানে এফেক্ট করলো। বিষয়টা অনেকটা এরকম কি, যে ধরো একটা সময় ছিল আমাদের পরিবারের মানুষের, আমাদের যে দর্শকে আমরা মানুষ হয়েছি, আমরা বড় হয়েছি, তো যদিও সেই পরিবার যদি সচ্ছল পরিবার হতো, সেই পরিবারে একটা আস্ত ডিম বাচ্চারা পাবে, এটা খুব বড় ব্যাপার ছিল, মনে পড়ছে। কিন্তু আজকে দেখো, আমার বাচ্চাটা মুরগির ঠ্যাং ছাড়া খায় না, মুরগির পাটা লাগবে, ওইটা ছাড়া খায় না, ও 2টো ডিম না হলে ওর হয় না। এই যে ছোটবেলা থেকে পাবো পাবো, আমার অভাব নেই, আমি সবকিছু পেয়ে যাচ্ছি, ফলে তার তো ক্রমশ চাহিদা বাড়ছে, চাহিদার যোগান কিন্তু হচ্ছে না তখন আর। আজকের এই যে অপসংস্কৃতি বলছি আমরা, রিমোট ঘোরালেই চ্যানেল, রিমোটটাও বন্ধ হয়ে গেছে, রিমোটটাও এখন ঢুকে গেছে বাক্সে, এখন মোবাইল যখন খুশি যা খুশি তাই দেখছি। এখন আর হাজার হাজার চ্যানেল নয়, কোটি কোটি লক্ষ লক্ষ ভিডিও যা খুশি তাই দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা, এটা কি তোমার মনে হয় না যে এটাই ধৈর্যের হানি? না, সেটা শুরুটা তো হয়েছিল ওইভাবেই। আমি তোমাকে যেটা বলছি, শুরুটা তো হয়েছিল ওইভাবেই, চ্যানেল দিয়েই। আজকে সেই জায়গাটায় এসে আরও মানে যে গ্যাপগুলো ছিল, সেই গ্যাপগুলো পূরণ হয়ে গেছে অনেক, এবং এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানে আর কোনো গ্যাপও নেই, মানে টোটালটাই মহাসমুদ্র হয়ে গেছে, মহাসমুদ্র। হ্যাঁ, ফলে কি হচ্ছে, সমুদ্রের প্রত্যেকটা পা ফেলছি, প্রত্যেকটা পায়ে মানে নতুন ছবি, নতুন কিছু, নতুন জগৎ, নতুন জায়গা, এরকম একটা ব্যাপার এসে গেছে। আচ্ছা, এর কি কোনো এন্ডিং আছে? না, এটা আমি এন্ডিং তো সবে তো মানে কি বলবো, মোবাইলটা সবে এসছে, এবং এইভাবে মানুষ তার ইন্টারনেট জগতে মানুষ এভাবে স্বাগত তাকে জানিয়েছে। আমরা তো দেখো মানে খারাপ কিছু যেরকম পাচ্ছি, ভালো তো পাচ্ছি একদম। আজকে মানে বিজ্ঞান এগিয়েছে, আজকে ধরো আমাদের মানে সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি, মানে শিখতে পাচ্ছি, শেখার প্রবণতাটা এসছে। তা ভালো কিছু তো অবশ্যই আছে। শুরুটা তো যখন হয়, আবিষ্কার যখন হয় কোনো কিছু, সে তো অ্যাটম বোম যখন আবিষ্কার ছিল, সেও তখন ভালো উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল, এবং সেইটা যখন আস্তে আস্তে তো ফেসবুক, বা এই যে ফেসবুকটাও যখন শুরু হয়েছিল, তখন মানুষের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কিন্তু ফেসবুকের জনক যিনি জুকারবার্গ, তিনি মাত্র দিনে 6 মিনিট ফেসবুক দেখেন। হ্যাঁ, এটাই আশ্চর্যের।
এবং সেগুলো একটা বিষয়। এবার ফেসবুকটা আমরা ব্যবহার করছি সেটাকে অপসংস্কৃতিতে, ইনস্টাগ্রামটাকে অপসংস্কৃতিতে ব্যবহার করছি। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে সমস্ত জিনিসই কিন্তু উদ্দেশ্যটা যখন ছিল, তো উদ্দেশ্যটা কিন্তু খারাপ ছিল না। উদ্দেশ্যটা ছিল কমিউনিকেশন। মানুষকে এই যে পৃথিবীর ও প্রান্ত থেকে এ প্রান্তের মানুষটা যেন মনে হবে যেন একই বালিশে শুয়ে আছে, একই সঙ্গে যেন কথা বলছে, সবসময় যেন হাতের কাছে পাচ্ছি, এই যেটা টোটাল কমিউনিকেশন এবং জ্ঞানের ভান্ডার যেটাকে বলবো। সেই জ্ঞান বাড়তে 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 জ্ঞানের সাগরের মধ্যে চলে গেছি আমরা। আর এখন হচ্ছে আমরা মানে যত খারাপ যা কিছু সেটাই হবে, মানে এখন কি হাবুডুবু খাচ্ছে। এইবার এখানে একটা কথা হচ্ছে কি, মানে যারা ভালো নেয়ার, আমার তো যেরকম ধরো কোনো কিছু যদি মানে ইনস্ট্যান্ট কোনো কিছু জানতে ইচ্ছা হয়, আমার এখন তো এআই প্ল্যাটফর্ম এসছে, গুগলের ওআই প্ল্যাটফর্ম আছে। তা সুতরাং তুমি যাই জানতে চাও না কেন, ডিকশনারির প্রয়োজন নেই, ডিকশনারি বই এখন আলমারিতেই থাকে। বা এই জাতীয় যত বড় বড় যে বইগুলো আছে, যেগুলো জ্ঞানের ভান্ডার, শব্দকোষ যেগুলো আছে আর কি, সেগুলোর এখন আর প্রয়োজন নেই। এখন সবই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সবই। একসময় ছবির কথা যখন দিয়ে শুরু হলো, তখন একটা কথা বলি, একসময় আমরা ছবি, কালার ছবি, রঙিন ছবি আমরা তো খুব বেশি পাইনি। আমরা ছোটবেলায় ছবি আঁকা শিখেছি বইয়ের পাতার ছবি আঁকা দেখে। বিভিন্ন রিডিং বুকে যে সমস্ত ছবিগুলো আমরা পেয়েছি, সেই সমস্তগুলোকে কপি করার চেষ্টা করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কার্টুন টাইপের ছবিগুলোই ছবি, এবং আমার ভালো লাগতো। রেখায়, সহজ পাঠের রেখার সাহায্যে, পেনের সাহায্যে আমরা সেটা আঁকতাম। এই আঁকতে আঁকতে কিন্তু বড় হয়েছি। আর আজকে এই যে ছবি আমরা যা আঁকছে আর কি, বা আমরা যারা ছবি নিয়ে আর কি আছি, আজকে আর সেই বইয়ের পাতায় কোনো শিক্ষক বা কোনো ছাত্র বা কেউ কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের রিডিং বুকে দেখো অনেক ছবি আছে, ওখান থেকে অন্তত 5টা ছবি এঁকে রেখো বা 10টা ছবি এঁকে রেখো। ছাত্রছাত্রীরা সেগুলো নিচ্ছে না, তাদের মোবাইলটাই হয়ে গেছে অস্ত্র। ছবি দেখতে গেলে মোবাইলটা দেখে নিচ্ছে, মোবাইলের মধ্যে কোন ছবি, মাস্টারমশাই কোন ছবিটার কথা বলেছিল, দেখি সেটা মোবাইলের মধ্যে আছে কিনা। স্কুলে কোন ছবিটা আঁকতে বলেছে, দেখি মোবাইলের মধ্যে আছে কিনা। তাহলে এই মোবাইলের থেকে ছবি নেওয়া। আজকে তুমি বলো এই যে স্টিল লাইফ, ছবির একটা বিষয়বস্তু ছিল আমাদের ছবি আঁকা শিখতে গেলে, যে স্টিল লাইফটা কিন্তু একটা মাস্ট। মানে স্টিল লাইফের মধ্যে আমাকে ছবির একটা গ্রামার আমাকে টোটাল একদম ইনপুট করা আছে, একদম আমাকে শিখতে হয়, একদম তার নিয়ম কানুন ব্যাখ্যা আমার সবার মধ্যে রয়েছে। আজকে কোনো স্টিল লাইফের ক্লাস, কোনো একটা আর্ট প্রতিষ্ঠান, মানে এই আমাদের বনগাঁর যে সমস্ত সারাউন্ডিংয়ে যে সমস্ত এই স্টিল লাইফটাকে আলাদাভাবে আর শেখানো প্রায় বন্ধ হয়ে গেছে। স্কেচটাও তো প্রায় বন্ধের মুখে। স্কেচটা তো একটা জায়গায় গিয়ে ছাত্রছাত্রীরা যখন বড় হয়ে যাচ্ছে, যখন এবার কি হয়, সবারই তো 8, 9, 10 পর্যন্ত, বিশেষ 8, 9 পর্যন্তই ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে থাকে আর কি। তারপরে তার সেই স্টুডেন্টের যদি চাহিদা থাকে যে আমি ছবি এঁকে কিছু করব বা আমার ভালো লাগে, ইন্টারেস্ট যদি তার মধ্যে ঢুকে যায়, তবে সেই ছেলে 11, 12 বা ভবিষ্যতে পরে গিয়ে ছবি আঁকে। এই পার্সেন্টেজটা খুবই সামান্য, মানে খুবই সামান্য বলতে 80%ই বলা যেতে পারে 8-এ শেষ, 90% 9-এ শেষ, মানে এরকম একটা জায়গায় এসে গেছে। মানে তাতে করা যায় যে 11-12 পরে 1%, 2% দাঁড়াচ্ছে কিনা সন্দেহ আছে, এরকমই। তার মানে কি এই ছবি আঁকাটা আসলে শেখার জন্য নয়, ছবি আঁকাটা স্কুলের আমরা এখন প্রতিযোগিতার মধ্যে চলছি, তো আমাদের তো সবকিছুর মধ্যে বাবা মাদের মানে মোটিভেশনটাই হচ্ছে এখন মানে প্রতিযোগিতায় দৌড়তে হবে। এই দৌড়ানোর রাস্তায় আমরা দৌড়চ্ছি। সমস্ত মানে প্রতিযোগী হচ্ছে স্টুডেন্টরা, আর বাবা মা হচ্ছে ট্যাকেল করছে। মানে বাবা মা হচ্ছে শুধু মানে সন্তানের কাছ থেকে কত বেশি আউটপুট পেতে পারি, সেই দৌড়ে ইনভেস্ট আমার, আমি এবার রিটার্ন চাই। এইবার কি হচ্ছে, ছবি আঁকার প্রতি যে দরদ, যে ভালোবাসা, সেটা কিন্তু তখন আর থাকছে না। কোনো মানে শেখার প্রতি তো দরদ থাকছে, কেননা
মানে একটা স্টুডেন্ট তার হচ্ছে শেখার জায়গাটা হচ্ছে কি, সে যাতে বিজ্ঞানে ছবি আঁকতে পারে, সে যাতে ভূগোলের ছবিটা আঁকতে পারে, স্যার ওইটুকু একটু দেখে দেবেন, হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টগুলো যেন তৈরি প্রজেক্টগুলো যেন তৈরি হয়, আর প্রয়োজন হলে আপনি একটু করে দেবেন, করে দেবেন। হ্যাঁ, এটা মানে যেন এই একটা- জায়গাটাই চলে এসছে। তা যার ফলে কি হচ্ছে, মানে শিশুদের এই মানে আমাদের যে ছাত্রছাত্রীদের এই সেই ইচ্ছাটা বাবা মারাই নষ্ট করে দিচ্ছে। এই যে আর একটা বিষয় নিয়ে মানে পরীক্ষা, স্যার আমার ছেলেটা তো পরীক্ষা, এই 2 থাক। মাসও যাবে না, থাক। এই যে থাক, থাক। এখানে হচ্ছে একটা বলবো যে আরেকটা বাবা মার মধ্যে আরেকটা ক্রাইসিসই বলবো, যেহেতু আহ, ছবি আঁকা, গান বাজনা এগুলো মানে মানে একটা সাবজেক্ট নয়। না না, তোমার কিন্তু সাবজেক্ট কিন্তু ওই মানে ইংরাজি বইটা আর বাংলা বইটা। বাংলা বইটা, অঙ্কটা তোমার হ্যাঁ, করতে হবে, বিজ্ঞানী হতে হবে, ইঞ্জিনিয়ার। এইবার তুমি ওই পাশে তোমার ওই যে মানে ছবি আঁকা শিখে কিছু হবে না। না, আমরা যেটা জানি, যেটা ছবি আঁকা একটা চেতনা, মানে একটা সুস্থ মানুষকে তৈরি করতে গেলে তাকে একটা শিল্পকলার মধ্যে জড়িত থাকতে হয়। এটা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি শুনে। সুন্দর, সুন্দরের সঙ্গে থাকতে হবে মানসিক। এইবার সেখানে এখন তো সেই জিনিসটা নেই। এখন ফলে গার্জেনরা কি করছে, এখন ওই বাবা মা এখন ওই সবই ওই ছবি আঁকা, গান বাজনা, এই 2 মাস থাক। মানে আমার মেয়েটা, এই জানো আমার মেয়েটা না গান শিখছে, আমার মেয়েটা ভালো ছবি আঁকছে। হ্যাঁ, আমার মেয়েটার এখন আঁকার ক্লাস আছে, ওই এসেই ছবির ক্লাসে যাবে, ছবির ক্লাসের পরে গানের ক্লাসে যাবে, তারপর নাচ করবে, এরপরে জিমন্যাস্টিক করবে। এই যে আমার ছেলে ওই যে আউটপুট, মানে ইনভেস্ট করা হয়েছে, আউটপুটটা নিচ্ছে। আমি যে কথাটা বললাম, হ্যাঁ হ্যাঁ, এই যে আউটপুটটাই চাইছে শুধু বাবা মায়েরা। এর ফলে বাচ্চাগুলো আসলে কি ছোটবেলা থেকেই যে রোবোটিক তৈরি হচ্ছে। অবশ্যই, মানে সেই বাচ্চাটা বাবা মাকে খুশি করতে চাইছে, আর বাবা মা হচ্ছে মানে একটা জায়গায় গিয়ে থামতে পারছে না, সে আরও চাইছে। সে দেখা গেল 10 জনের মধ্যে তার হয়তো রেজাল্ট আছে, কি হয়তো সে সে ভালো স্টুডেন্ট, কিন্তু তাকে প্রথম হতে হবে, ফার্স্ট হতে হবে। এই যে প্রথম হতে হবে, তুমি পাশের বাড়ির ও এত ভালো রেজাল্ট করলো, একই মাস্টারের কাছে পড়েছো, কম্পেয়ার, এই যে কম্পেয়ারটা তো তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই যে প্রতিযোগিতার দৌড়ে তো সন্তান সুস্থভাবে, অন্তত আর কিছু না হোক, সুস্থভাবে মানুষ হতে পারবে না। আর মানুষ হতে গেলে তার মধ্যে শিল্প যদি না থাকে, মানে তাহলে পরে পুরোটাই রোবোটিক হবে। সে সমাজ জানবে না, সে মানুষ জানবে না, সংস্কৃতি জানবে না। আমি আমার রিসেন্ট একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি। আমার পরিচিত সন্তান ভালো পড়াশোনায় ভালো, বাবা তাকে মা তাকে কোলে পিঠে মানুষ করেছে, এবং সবসময় বাবা তাকে নিয়ে মাস্টার বাড়ি, এ মাস্টার বাড়ি, সে মাস্টার বাড়ি দৌড়ে বেরিয়েছে, পড়াশোনা করেছে, ছেলে ভালো রেজাল্ট করেছে, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, না ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এখন সে কলেজমুখ হতে পারছে না। মানে সে এই যে, কারণ তাকে দিয়ে একটা বাজার করানো হয়নি, তাকে দোকানে পাঠানো হয়নি, তাকে সংসারের কোনো একটা কাজের মধ্যে ইনভলভ হতে হয়নি, সমাজকে চেনানোই হয়নি, সে মাঠে যে ফুটবলটা খেলেনি, সে ক্রিকেটের বলটা ছুটতে জানে না। ফলে কি হচ্ছে, কারোর সাথে মিশতে পারছে, কারোর সাথে সে মিশতে পারছে না। আজকে সে কলেজ মুখ নেই, সে কিন্তু মানে বাড়ি আসলে পরে আর যেতে চাইছে না, বাড়ি আসলে আর যেতে চাইছে না। এই টেন্ডেন্সিটা এটা তৈরি হচ্ছে কেন, সেটা ব্যাপারটা তো সেই ওই জায়গায়, মানে আমরা মানে তাকে সামগ্রিকভাবে মানুষ করতে পারছি না, কিন্তু সে মানুষ হচ্ছে হয়তো একটা রোবট তৈরি হচ্ছে। এই যে সাপোজ আমার দেখা একটি ঘটনা, ঠাকুরদা মারা যাচ্ছে, নাতি আসছে না, আনা হয়নি কেন, কারণ ওর পড়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল যখন এই বাচ্চাটা তার পরিবার, তার ঠাকুরদা, তার ঠাকুরমা, তার কাকা জ্যাঠা, এই যে একটা পরিবেশ, তার থেকে কিন্তু তাকে বঞ্চিত করে রাখা হচ্ছে। তাহলে কালকেই বাবা মা কি ভাবে
যে কাল ওই বাচ্চাটি যখন বড় হবে, নিজের পায়ে স্ট্যান্ড করবে, সেদিনই বাবা মার কথা সে মনে রাখবে? হ্যাঁ, ব্যাপারটা সেটাই হবে। সেটাই তো হচ্ছে। এই যে প্রভাবটা, এই যে বাচ্চাদেরকে ইঁদুর দৌড়ে দৌড়াতে হবে, তোমাদের শিল্প চর্চার ক্ষেত্রে ধরো আমাদের শিল্পীরা তো বলাই হয়, শিল্পীরা, সত্যিকারের শিল্পীরা যুগে যুগেই কিন্তু অভাবী। এটা একটা বিষয়। শিক্ষক, শিল্পীরা অভাবী। আমি কিন্তু তথাকথিত শিল্পীদের কথা বলছি না, সত্যিকারের শিল্পী যারা, যাদের মধ্যে চেতনা আছে, যাদের ভিতরে লোভ নেই, এদের দিন আনা দিন খাওয়া বলা যেতেই পারে। কিছু এই যে এটা বলা যেতেই পারে, কারণ তোমাকে শিল্পচর্চার বাইরে প্রচুর টিউশনি করতে হয়। হ্যাঁ, করতেই হচ্ছে। কারণ হচ্ছে তুমি একটা জিনিস, তুমি বেশ, আমি যেটা রঙের জীবন তোমার যেটা বলার চেষ্টা করেছি শুরুতেই, যে দীর্ঘ বছর তুমি জাপানে গেছিলে একটু অন্য কিছু ভাবতে, কিন্তু তোমার ভাবতে নয়, এখানে ভাবনাটা তো অবশ্যই ছিল। আসলে আমি তো রঙের মধ্যেই বরাবরই রয়েছি, এখনো রয়েছি এবং আগামীতেও থাকবো। কিন্তু প্রচুর টিউশনি করেছি, মানে একটা সময় যখন ইন্ডিয়ান আর্ট কলেজে পড়াশোনা করেছি ওই সময়টায়, এবং কিছুটা মানে এত দৌড় শুধু দৌড়, ফলে আমি কিন্তু মানে ছাত্রছাত্রীদের এই যে মোটিভেশনগুলো আমি তখন বুঝতে পেরেছিলাম, যে এই যে যত স্টুডেন্ট এখানে মানে শিখছে বা আসছে, নিজেদের প্রচেষ্টায়, নিজেদের মানে ইচ্ছায়, তার মধ্যে মুষ্টিমেয় ওই যেটা বললাম 1% 2%। আমার যে স্টুডেন্টগুলো এখন যারা একটু বড় হয়েছে, যারা এখন নিজেরাও স্বাবলম্বী হয়েছে এবং তারা ছবির মধ্যেই রয়েছে, সবই কিন্তু ওই ইন্টারেস্ট যাদের মধ্যে ছিল সেটা বোঝা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি আমার কাছে স্টুডেন্ট আসলে আমি মোটামুটি সেটা 2 দিন 4 দিন বসলে পরেই বোঝা যাবে যে এর মানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে। ছবির জগতে, শিল্পের জগতে এত ছেলেমেয়েরা আসছে, তাদের কত পার্সেন্ট দাঁড়ায় শেষ পর্যন্ত এই দীর্ঘ অভিজ্ঞতায়? যেটা বলবো সেটা হচ্ছে ওই যেটা বললাম, ক্লাস 8-এর পরে 80% কেটে যায়, বাকি থাকে 20%, আর তারপরে হচ্ছে ওই মেরে কেটে 2% 1% এসে দাঁড়ায় সাকসেস, মানে যেটা আমরা চাই শিল্পী হিসাবে যাকে পেতে পারি আর কি, অ্যাজ এ আর্টিস্ট হিসাবে একজনকে সাথে একজনকে থাকে, সেটাই, ওটাই একটা হিসাব মোটামুটি আমরা বলতে পারি। এবং এই যে তার ভিতরে ফাইন আর্টস আর কমার্শিয়াল আর্টস, তাই তো, কত এই যে যারা দাঁড়িয়ে যায় তাদের ভিতরে না এইবার ওই যারা দাঁড়িয়ে যায় তারা তখন ওই আর্টটাকে আরো বেশি জানতে চায় এবং আর্ট কলেজমুখী হয়, এবং আর্ট কলেজমুখী যখনই হতে যাবে তখনই কিন্তু সে কিন্তু আর্টের মানে হিস্ট্রি অফ আর্ট যেটা বলে, মানে আর্টের ইতিহাসে ঢুকবে, আর্টের যে মানে বিভিন্ন দিক আছে সেই বিভিন্ন দিকে সে যেতে চাইবে। এইবার কমার্শিয়াল আর্ট আর ফাইন আর্ট এটা অ্যাকচুয়ালি এটা অন্য বিষয়। হ্যাঁ, এটা অন্য বিষয়। এটা হচ্ছে একটা মানে সে কমার্শিয়াল আর্টিস্ট হবে নাকি ফাইন আর্টিস্ট হবে, সেটা বিষয়টা একটু আলাদা। ছবি সবাই যে আর্টিস্ট মানে কমার্শিয়াল আর্টিস্ট হবে তাও নয়, কিন্তু আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রবণতা ওই 1%-এর মধ্যেই থাকবে, মানে শিখবার প্রবণতা, মানে সে আরো কিছু জানতে চায়, আরো একটু এগোতে চায়, খিদেটা তার আছে। হ্যাঁ, শিল্পের খিদে তার ভেতরে অলরেডি তৈরি হয়েছে। এইটা এইবার এই যে বাচ্চারা আসে, তাদের বাবা মায়ের, মাস্টারের কাছে কি ডিমান্ড থাকে? মানে বাচ্চারা মানে স্টার্টিং ডিমান্ড মানে অল্প বয়স থেকে, অল্প বয়স কি ডিমান্ড থাকে? হ্যাঁ, অল্প বয়স থেকে ডিমান্ড ওদের বাচ্চাদের বাবা মার একটাই ডিমান্ড থাকে যে সে আর্টিস্ট হবে, এটা কখনোই নয় না যে আমার ছেলে আর্টিস্ট হবে, একটু দেখেন আপনি তো নামকরা আর্টিস্ট বা আপনি তো বেশ ভালো আর্টিস্ট, আমার ছেলেটাকে যেভাবে হোক একটা আর্টিস্ট দেখেন মানাতে পারেন কি না, এটা আমি পাইনি। এবং আমার এই যে 52 বছর বয়সে আমি এখানে এখনও কোনো গার্জেন পাইনি। তারা একটাই জিনিস চেয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে যাতে মানে একটু
পরীক্ষার তার নিজের কাজকর্মগুলো করে নিতে পারে, একটু দেখেন স্যার। এই যে দেখেন, এই যে স্কুলে আঁকা পরীক্ষায় তো নাম্বার পাইনি গতবার, যে স্যারের কাছে পড়তো বা যে স্যারের কাছে শিখতো, আপনি একটু দেখেন, মানে ব্যাপারগুলো এরকমভাবে আসবে। এই আসলে কি একটা জিনিস বলি যে আজকে টিউশন সারা বাংলা নয় সারা ভারত জুড়ে টিউশনের একটা ভীষণ বড় মার্কেট। ছবি আঁকা, গান, নাচ, এবং সেই সঙ্গে তো ন্যাচারালি যে দেখুন, পড়াশোনা আছে। শিক্ষার জগতে তো টিউশনই একটা তো প্রধান বিষয়। হুম হুম আমি তো মনে করি মানে যে কোনো শিক্ষাই হোক না কেন, হুম আমি টিউশনই মানে একটা মানে পথ, মানে যে আমাকে রাস্তা দেখাবে, আমি যদি সেই তার সাহায্য না নিই তাহলে আমি সেই রাস্তাটা এগোবো মানে কি করে? গুরু চাই। হ্যাঁ হ্যাঁ, এইটা তো নাচ গান ছবি আঁকা বলো সব জায়গাতে পড়াশোনা একটা বলো গুরু সব কিছুতে একটা। এবার স্কুলে প্রথাগত বিদ্যা, যেটা স্কুলের শিক্ষা ব্যবস্থায় আমরা টিচার পেয়ে যাই, সেটা স্কুলের মধ্যে থেকেই পাই, বাইরে থেকে সেটা সেটা মানে যার পছন্দ বা সে নিল বা চাহিদা অনুযায়ী। কিন্তু শিল্প জগতের ছবি আঁকা গান বাজনা এসবের মধ্যে ঢুকতে গেলে তার এই যে প্রাথমিক স্টেজের তো সে কীভাবে পাবে? সে তো টিউশনি তাকে কোনো না কোনো স্যার তাকে তো হেল্প করবেই। হুম তা এইবার যেখানটা আমার প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে একজন বাড়িতে যিনি পড়ান সপ্তাহে একদিন, আজ একটু ভালো বিষয় এক্সপার্ট, আমি চাইছি এক্সপার্ট আর্ট, একজন আর্টিস্ট তিনি ছবি আঁকেন শুধুমাত্র, তার মানে আর্টে তিনি এক্সপার্ট। একজন সঙ্গীত শিল্পী, তিনি সঙ্গীতটাই করেন, তিনি এক্সপার্ট। একজন বাংলা পড়ান, তিনিও এক্সপার্ট। তো একজন বাংলা শিক্ষক, একজন ইংরেজি শিক্ষক বা সব সাবজেক্টের শিক্ষক নিদেন পক্ষে পড়াতে গেলে 300 টাকা তাকে দিতে হয়। সেখানে দাঁড়িয়ে আজও দেখা যাচ্ছে আর্টের টিচাররা 60 টাকা 70 টাকায় ব্যাচ করাচ্ছেন। কেন এটা হচ্ছে? না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলবো, আমি যখন মানে আজ থেকে 20 বছর আগে 30 বছর আগের কথা বলছি, তখন যে মূল্যায়ন ছিল, অর্থের যে মূল্যায়ন ছিল, সেই মূল্যায়নে আমি হয়তো 100 টাকায় টিউশনি করেছি, বা কেউ হয়তো 30 টাকা 40 টাকা 50 টাকায় টিউশনি করেছে। কিন্তু সেই জায়গা থেকে আমি ওই যে বললাম, সেই জায়গা থেকে আমি সরে গিয়ে দীর্ঘ কিছুদিন বিদেশ সফর করলাম। বিদেশে দুটো পয়সা উপার্জনের জন্য এই সমস্ত টিউশনি লাইনটাকে বন্ধ রেখে আমি সেখানে পাড়ি দিলাম। তারপরে আবার যখন ফিরে এসে দেখলাম আমার সেই মানে জায়গাটায়, যখন আবার সেই প্ল্যাটফর্মে যখন দাঁড়ালাম, দেখলাম একটু উন্নতি হয়নি। দেখলাম সব কিছুর দাম বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে, টিউশনি অন্যান্য টিচারদের যারা বাংলা পড়াচ্ছে, অন্য সাবজেক্ট যারা পড়াচ্ছে, তাদেরও মানে নাচের শিক্ষক, গানের শিক্ষক, সবার একটা সম্মানজনক জায়গায় উঠেছে, ছবি আঁকা সম্মানজনক। কিন্তু ছবি আঁকাটা কেন জানি না আজও 100 টাকাতে 5-7 জনকে নিয়ে বসলে 100 টাকায় একজন শিক্ষক শিখিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এমনও জানি যে 70 টাকায়ও নাকি শেখানো হয়। তুমি 100 টাকায় শেখাচ্ছ, অমুক জায়গায় ওই পাড়াতে একটি মেয়ে আসছে, ওই পাড়া থেকে একটি ছেলে আসে, ও তো 70 টাকায় শেখায়, এত সুন্দর শেখায় না? এই কথাগুলো আমাদের শুনতে হয়। এইটা এর জন্য দায়ী কারা? কেন এটা? দেখো, এর জন্যে দায়ী আমি কি বলবো, মানে আমরা তো নিজেরাই তো নিজেদেরকে, নিজেরা বলতে আমাদের এই যে শিল্পর মধ্যে যেটা যে আমাদের ছবি আঁকার এই গুরুত্বটা আমরা নিজেরাই হারিয়ে ফেলছি। মানে আমরা সেটাকে প্রাধান্য দিতে পারছি না। এইবার ছবি আঁকার এই যে মানে চাহিদা, সেই চাহিদা যদি মানে চাহিদা তো ঠিকই আছে, কিন্তু চাহিদা ঠিক থাকলেও আমরা তার মূল্যায়নটা দিতে পারছি না। আচ্ছা, মূল্যায়নটা দিতে গেলে তো আমাকে তো পয়সা দিতে হবে। তো আজকে গানের জায়গাটাও সেই গান ছবি আঁকা সবই একটা স্টেজেই ছিল, এখনো আছে, কিন্তু কিছু কিছু মানে মানে যারা শিক্ষকতা করছেন আর কি, তারা মার্কেট ভ্যালুটাকে অনেকটাই নামিয়ে রেখে দিয়েছে। কারণ ওই যে টিউশনি তাকে পেতে হবে, মানে হচ্ছে বেশি বিক্রি, বেশি পেতে হবে। বেশি ও দেখছে যে আমার এখানে 10 জন স্টুডেন্ট বা 15 জন স্টুডেন্ট আছে, আমি যদি 100 টাকা করে নিই বা 50 টাকা করে নিই, মানে সব একসাথে একটা জায়গায় চলে আসছে। যে মানে যে টিচার আজকে মার্কেটে 50 টাকা বা 60 টাকা বা 100 টাকায় সে টিউশনি করছে, এবার সেখানে
তার কোয়ালিটিটা তো সে নিজেই বুঝতে পারছে। সে তা নাহলে পরে তো সে তো তার দাম বাড়িয়ে ফেলতে পারতো, একদম। কারণ সে জানে আমি 60 টাকা 70 টাকা 100 টাকা এতেই আমি খুশি, মানে এই মানের আমি শেখাই, হ্যাঁ এই মানে আমি শেখাই, অতএব এর থেকে বেশি চাইলে আমার কাছে আসবে না। গার্জেনদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে গার্জেনরা দেখছে যে মাস্টার যাই হোক না কেন, সে আম কলা লেবু আপেল মোটামুটি শিখাতে পারলে আর আমার ওই কাজটা মিটে গেলেই তো হলো, কেন আমি ফালতু 300 টাকা দিতে যাবো? কেন 300 টাকা? প্রজেক্টে রাখবে তো প্রজেক্টের ছবি, সে তো মাস্টার এদিক ওদিক করে না হয় করে দেবে এখনই। আজকে আমি আমার আর্ট স্টুডেন্টের কাছ থেকে আমি আমার ক্লাসে 300 টাকা করে নিই বা 250 টাকা করে নিচ্ছি, তাহলে এই 300 টাকা 80 টাকা মাস্টারের কাছে কেন ফালতু আমি কেন ইনভেস্ট করবো অত টাকা করে? আমার বাড়ির পাশের ছেলেটা তো আছে, ও তো 100 টাকা করে করাচ্ছে, ওর কাছেই দিয়ে দেবো। মানে এই যে এর ফলে আসলো যে ব্যাপারটা যে 1% টিকে থাকে, এই যে যার ফলে কি হচ্ছে ওই যে মানে ওই ছেলে মেয়েগুলোই মানে ওদের মধ্যে ইন্টারেস্টটাকে আনতে পারছে না, ওই টিচারগুলোর যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং সেখানে তারা যে আউটপুট দিচ্ছে গার্জেনদের খুশি করার জন্যে যেটা দরকার মানে বইয়ের ভাষায় আর কি যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেটুকু তারা পেয়ে যাচ্ছে। এবার ছাত্রছাত্রীদেরও মোটিভেশন করতে পারছে না, তাদেরকে ছবির প্রতি যে মানে একটা একাগ্রতা সেটা সেইটা আনাতে পারছে না, যার ফলে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে। আর 5টা মানে টিউশনের মতন এটা একটা, সেটা তো বাধ্যতামূলক ছিল, যেটা পড়াশোনাটা বাধ্যতামূলক, এটাও তেমনি বাবা মা জোর করে পাঠাচ্ছে, এটা বাবা মার তার প্রয়োজনের তাগিদে মানে বাবা মা তো বুঝেছে যে আমার আমাকে ওইটুকু জায়গাতেই আমার প্রয়োজন, ওই পর্যন্তই প্রয়োজন। শিল্পী সে হবে না, আর শিল্পীর অর্থ যেটা যে সবাই যে শিল্পী হবে এরকম কোনো মানে নেই। আচ্ছা, শৈল্পিক একটা চেতনা তো তার মধ্যে জাগিয়ে রাখা যায়। একদম একদম একদম। আমার তো মনে হয় প্রতিটা মানুষকেই তো শিল্পী হওয়া উচিত, একদম। কেননা তার মধ্যে যদি সেই সৌন্দর্যবোধটা আসবে কোত্থেকে? শিল্প মানেই তো সৌন্দর্য। একটা টেবিলকে সাজিয়ে গুজিয়ে রাখতে গেলেও তো একটা শিল্প, তার ভালোবাসা দরকার হয়। একদম। আজকে যার জন্যই তো এত মানে ব্যতিক্রম, সব জায়গায় এত মানে ডিফারেন্স তৈরি হচ্ছে। আর একটা বিষয় বলবো, আমি পারিবারিক দিক থেকে একটি শিল্পী পরিবারে, আমার ছোট কাকা, সে তো নির্মল রায়, খুবই মানে 72 সালে মনোজ বিশ্বাস এবং নির্মল রায় দুজনে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 4th হয়েছিলেন সম্ভবত সে সময় আমার কাকা। দুটো ছবি এখানে আছে ওনার। তো এই দীর্ঘ বছর আমি বাড়িতে অনেক শিল্পীদের আনাগোনা দেখেছি, অনেক গুণী মানুষদের দেখেছি। আমি দেখেছি সেই সময় ছবি আঁকতে গিয়ে ছাত্রদেরকে তাড়িয়ে দিয়েছে, বেরো আর আসবে না এই মুখুম, পেন্সিল ছুঁড়ে মেরে দিয়েছে, তোর আঁকা শিখতে হবে না, তোর মতন ছাত্র আমার লাগবে না, চলে যা, বাড়ি করিস না। আজকে কিন্তু এই শিক্ষকদের মধ্যে কোথায় যেন সেইগুলো হারিয়ে যাচ্ছে। না, সেটা শুধু ছবি আঁকার মধ্যে যে হয়েছে সেটা নয়, সেটা সব ক্ষেত্রেই হয়েছে, শিল্পের ক্ষেত্রে। কেননা শিক্ষকতা যে শিক্ষকের হাতের ছড়িটাকে তো অ্যাকচুয়ালি তুলে নেওয়া হয়েছে। একদম একদম। সেটা পড়াশোনার ক্ষেত্রেও যেরকম হয়েছে, সেটা ছবি আঁকার ক্ষেত্রেও হয়েছে। একটা ছবি আঁকার টিচার সে বাড়িতে এসে যদি তার স্টুডেন্টকে একটা চড় মারে, ওরে বাপ রে বাপ, তাহলে তো হয়ে গেছে মানে মোটামুটি থানা পুলিশ কমপ্লিট। সে ভদ্রলোকের মানে এরকম একটা অবস্থা পরিস্থিতি তৈরি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তা সেখানে বাবা আমি দরকার নেই, তুই যা পারছিস কর। আমার বেশ মনে আছে আমাদের বনগাঁর একজন বিখ্যাত মানুষ মণি মণ্ডল, বনগাঁ ওনার ছেলে সুদীপ, আজকে নেই, খুব ভালো ভাগবত পাঠক ছিলেন। তো আমার ছোট কাকার কাছে উনি আঁকা শিখতো, ছেলেটি সুদীপ আমাদেরও জুনিয়রও। তো খুব দুষ্টু ছিল, দুরন্ত ছিল ছোটবেলায়। তো প্রত্যেক দিন ওকে মারতো, প্রত্যেক দিন মারতেই হবে এরকম একটা বিষয়, ঠিক আছে। বিভিন্ন তাল বিভিন্ন কিছু করতো, কোনোদিনও দেখিনি যে ওর বাবা মা এটা নিয়ে কোনো প্রোটেস্ট করেছে। আজকে কিন্তু সামান্য বকা যাচ্ছে না বাচ্চাদের, তার কারণটা কি? এটা কেন হচ্ছে? এটা না, এটা তো সরকারি স্কুলগুলো তো সেই একই নিয়ম আছে। না, আমি সরকারি যাচ্ছি না, এই বাবা মার সাইকোলজিটা তো এখন একটা পার্সেন্টেজ আমরা দেখতে পারছি যে কিছু কিছু গার্জেন চাইছেন যে আবার বেতটা তুলে আনা হোক, আসুক, মানে শিক্ষকের যোগ্যতা
শিক্ষক আবার তাদের বেতে দিয়ে পিটিয়ে ছাত্রদের আবার সোজা করুক, সেরকম একটা জায়গায় আবার আসছে আস্তে আস্তে। কিন্তু এই যে মানে সিচুয়েশনটা চলছে, যে সময়টা আমরা পাচ্ছি, যেটা এখন চলছে, এই সময় দাঁড়িয়ে আমরা একথা ভাবতে এখনো আমরা কিন্তু সেই জায়গাটা আসিনি কিন্তু। সুতরাং ওটা নিয়ে অনেক সমালোচনা আছে বা হবে এবং হয়েছে। সেই জায়গাটায় ভালো মন্দ সব দিকই আছে, কিন্তু সেটা নিয়ে এর বেশি কিছু বলা ঠিক নয়। এই ছবির জগতে আর একটা বিষয়, ছোট্ট বিষয় বলবো, একটা সময় শিল্পীদের একটা ভালো কি বলবো, যে শিল্পীরা তো প্রথমেই বলেছি যে অধিকাংশ শিল্পীরাই কিন্তু আত্মমর্যাদা না থাকলে শিল্পী হওয়া যায় না। এটা শিল্পের আত্মসম্মানবোধ শিল্পের প্রথম শর্ত। প্রতিটা শিল্পীর ভেতরে একটা আত্মসম্মান আছে, ফলে তারা যে এখান থেকে ওখান থেকে ভুল পথে ইনকাম তারা করতে পারেনি, ফলে তাদের ছবি আঁকাটাই ছিল তাদের ইনকামের একটা জায়গা। পোর্ট্রেট বাড়িতে আমার, যেমন ঠাকুরদার আজও একটা পোর্ট্রেট ছবি আছে। আমার ঠাকুরদা 84-তে মারা যায়, 1984 সাল। আমার ছোট কাকা সেই ছবিটা সম্ভবত 85 কি 86 সালে তৈরি করেন। আচ্ছা, আজও সেটি আছে, কিন্তু খুব অযত্নের মধ্যে দিয়ে এখনো আছে। খুব অযত্নের মধ্যে দিয়ে বললাম আর কি শব্দটাই, এখনো আছে। এই যে পোর্ট্রেটটা, একটা তো শিল্পীদের সারা বছরই দেখেছি যে পোর্ট্রেট, আমার কাকাকেও দেখেছি যে নিয়মিত পোর্ট্রেট, বিভিন্ন মানুষের পোর্ট্রেট করছে, একটা ছোট্ট ছবি দিয়েছে, সেই দেখে দেখে ছবিটা আঁকছে। আমি মনোজ কাকুকে, মনোজ বিশ্বাস একজন প্রথিতযশা চিত্রশিল্পী, তিনিও দেখেছি পোর্ট্রেট করেই যাচ্ছে, তার বাড়িতে গেলে করছে, এটা কালকে দিতে হবে রে। আজকে কি এটা কমে গেছে? তো না, এই যে কমে যাওয়ার ব্যাপারটা, এটা সম্পূর্ণ অন্য দিক বলবো আমি। কমে যাওয়াটার কারণ হচ্ছে পোর্ট্রেটের প্রয়োজনটা এখন কমেছে। হ্যাঁ, একটা সময় ছবি এঁকে মানে আমাদের যে মানে পোর্ট্রেটের যে ছবিটা, আমার বাবার হোক বা আমার মার হোক, কেননা ভালো স্টুডিও ছাড়া, বড় ছবি ছাড়া সেটা সম্ভব ছিল না। আর আজকে তো মিডিয়া জগৎ তো পাল্টেছে, আজকে তো নেট দুনিয়া পাল্টেছে, আজকে তো সমস্ত কিছু, আজকে প্রিন্টিং জগৎ পাল্টেছে। ফলে কি হচ্ছে, যত বড় মুখ হোক না কেন, যত কিছু হোক না কেন, আমি সব কিছু তো পেয়ে যাচ্ছি। ফলে পোর্ট্রেটের সেই চাহিদাটা এখন কিন্তু তুলনামূলকভাবে কমেছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, পোর্ট্রেটের অর্থ তো সেটা নয়। একটা মানে একটা ছবি হয়ে যখনই একটা প্রিন্টিং জগতে পড়বে তার, সেটাকে তখন একটা অ্যাজ এ ছবি হয়ে যাবে। যে ছবি আর শিল্প বলতে যেটা বোঝাবো, সেটা ছবি হাতে আঁকাটাকেই বোঝাবো। একদম। সেই হাতে আঁকার যে প্রবণতা, সেটা যে কাস্টমার, যে মানে যারা আর কি ছবি আঁকতে দেবে, তাদের সংখ্যাই কমে গেছে, কারণ তারা চাইছে না বেশি এখন। সেই দিক থেকে মার্কেটটা বলা যায় অনেকটাই আগের থেকে অনেকটাই কমে গেছে। এর জন্য কি বলা যেতে পারে যে এই যে মোবাইলে এখন অনেক ভালো ভালো ক্যামেরা এসছে, এটা কি বলা যেতে পারে? স্টুডিও তো আগেও ছিল, কিন্তু স্টুডিও তো একটা সীমাবদ্ধ ছিল, যে এই ছবিটা এই 2-5 কি 5-7 কি 10-12 এরকম একটা প্রিন্ট হবে, এর বেশি তো নয়। এবং সেটা আমাদের প্রিন্ট করে আনতে হতো, দেখতে হতো। আর আজকে কি হচ্ছে, আজকে কিন্তু সেই ওই মানে একদম পুরো স্ক্রিনে আমি দেখে নিচ্ছি ছবিগুলো পরপর, মানে হার্ড ডিস্কে বা চিপসের মধ্যে আমার সেই ছবিগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে। ফলে আমি তো স্ক্রিনেই সব দেখে নিচ্ছি পরপর। ডিজিটালাইজ হয়েছে এখন, ডিজিটাল মাধ্যমে এখন ছবিগুলোকে আমরা দেখতে পছন্দ করছি বেশি। ফলে ওই যে বাড়িতে যে অ্যালবামটা দেখবেন, খেয়াল করে, বাড়িতে কিন্তু আমাদের একটা সময় প্রচুর অ্যালবাম ছিল। বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন, তাদের ছবি এবং বিভিন্ন অনুষ্ঠান, তাদের ছবি টবি সবকিছু নিয়ে একটা অ্যালবাম, একটা এইটা এই অ্যালবাম, এটা এই অ্যালবাম, পরপর একটা অ্যালবামের কিন্তু একটা একবার রোদ দেওয়া। আজকে কি সেটা হয়? না। তাহলে আজকে এই যে অ্যালবাম প্রথা, অ্যালবাম জিনিসটা, অ্যালবামটা ডিজিটালাইজ হয়েছে এখন, আছে, কিন্তু আমরা সেটা কাগজে আর নেই, প্রিন্টিং এ সেটা নেই এখন। যে ওয়েডিং অ্যালবামটা প্রিন্টিং এ এসছে, কিন্তু সেটাও ওই সবই কিন্তু প্রিন্টিং করাচ্ছে এখন, মানে কিন্তু সেটাও কিন্তু থাকবে না, ওই সবই ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে আসলে। কিন্তু কোথাও গিয়ে এই যে তোলা ছবি প্রফেশনাল, এখানে দাঁড়িয়ে বলবো
ক্যামেরাম্যান, একজন ফটোগ্রাফার, এই যে একটা সময় ফটোগ্রাফার খুব কম ছিল, ক্যামেরার অনেক দাম ছিল বা সাধারণ মানুষের কাছে ক্যামেরা ছিল না, সেটা সাধ্যের বাইরে সেদিন ছিল। যে ছবির মান, হ্যাঁ, আর আজকে ক্যামেরার দাম অনেক কমে গেছে, সবাই এটা কিছু দিয়ে একটা ক্যামেরা কিনে নিয়ে ফটোগ্রাফি করছে। এই দুটোর মধ্যে যেমন একটা ফারাক তৈরি হয়েছে, কোথাও শিল্পের এই নতুন ক্যামেরাম্যানের হাতের ছবির শিল্প, না portrait এর এইখানে শিল্প। একটা জিনিস যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এটা প্রসঙ্গটা যদিও আমাদের একটু বাইরে, তবুও যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরার টেকনোলজিটাও চেঞ্জ হয়েছে। এখন অনেক উন্নত মানের ক্যামেরা এসছে, হ্যাঁ, হুম, এমনকি মোবাইল ক্যামেরা যেগুলো এখন আসছে সেগুলো অনেক বড় বড় ডিজিটাল ক্যামেরাকেও হার মানিয়ে যাচ্ছে। হুম, ওই সমস্ত ক্যামেরা এখন এআই ক্যামেরা চলে এসছে। ফলে কি হচ্ছে, আমরা সবাই ফটোগ্রাফার হয়ে গেছি। হ্যাঁ, এবার সবাই যখন ফটোগ্রাফার হয়ে গেছি তখন আর ফটোগ্রাফারের দরকার নেই, মানটা কমে গেছে, মানটা কমে গেছে। ব্যাপারটা এইখানে হয়েছে, ক্লিক করলেই ছবি ক্লিক ওঠে। করলেই ছবি, আর সাথে সাথে ছবি পাচ্ছি আমি। অত আউটপুট আমার প্রিন্টিং ওটা ভুলে যেতে হবে। প্রিন্টিংটা একটা সময় ছিল, এখন প্রিন্টিংটাই ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে। কিন্তু তবুও বাড়িতে আমার পূর্বপুরুষের ছবি হাতে করা, তার যে ঐতিহ্য, সে ঐতিহ্যটা আমার কাছে, আপনার কাছে, 1% মানুষের কাছে। সে ঐতিহ্যটা যদি আজকে সবার মধ্যেই থাকতো, তাহলে সবার বাড়িতেই একটা করে পোর্ট্রেট থাকতো। প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের দাদুর, না হলে বাবার, না হলে মায়ের একটা করে পোর্ট্রেট থাকতো। কিন্তু একটা সেটা সময় নেই। পরে বন্ধ হয়ে গেছে সেটা। পোর্ট্রেট নেই, কেননা পোর্ট্রেটের মানে নেই ওই একটাই কারণে, ওই 1% মানুষ কিন্তু আজও বাঁচিয়ে রেখেছে শিল্পকে। 1% মানুষ, তার শিল্পকে বাঁচাবার জন্য সবসময় মানুষ রয়েছেন। এত প্রতিকূলতার মধ্যেও একজন মানুষ ঠেলে ঠেলে এগিয়ে চলেছেন, 1% মানুষ। আচ্ছা, এখন আর একটা বিষয় নিয়ে বলবো। এই যে আমাদের ছোটবেলায় আমরা ছবি, যেহেতু ছবির পরিবার থেকে বড় হওয়া আমারও, তো ছবিতে দেখেছি যে স্কেচ পেন, আজকে ছবি আঁকতে গেলে একটা স্কেল নিতে হয়, স্কেচ পেন নিতে হয়, এবং ছবির বর্ডারটা নাকি স্কেচ পেন দিয়ে করতে হয়। এটা ছবির একটা গ্রামার আছে। ছবিটা তো অ্যাকচুয়ালি আমরা যেভাবে শিখেছিলাম, এটা সব কিছুর একটা নিয়ম কানুন থাকে, তো সব কিছুর একটা নিয়ম কানুন আছে। তা ছবি আঁকতে গেলেও তার কিছু নিয়ম কানুন থাকে। ভালো ছবি আঁকতে গেলে ছবিটা তো ভালো আঁকতেই হবে, কিন্তু ভালো ছবি আঁকতে গেলেও তার কিছু নিয়ম তাকে রক্ষা করতে হয়। তা সেই নিয়মের বহির্ভূত এখন ছবি তৈরি হচ্ছে। কীরকম হচ্ছে? আমি নিজে দেখেছি যে বিভিন্ন কম্পিটিশনে ছবি আঁকছে বাচ্চারা, চারিপাশ দিয়ে মার্জিন কেটে, তারপরে হচ্ছে ওই স্কেচ পেন ইউজ করে ছবি আঁকছে, পরে একটু রং দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা আমাদের সময় সেগুলো ছিল না। বা এখনও যারা মানে ছবির বিষয়বস্তু, ছবিটাকে যদি যারা জানে, ছবির নিয়মকানুন যদি জানে, তারা সেই পদ্ধতিতে অবলম্বন করবে না। কারণ ছবি মানেই হচ্ছে টোটাল ক্যানভাসটাকে রাঙিয়ে দেওয়া, টোটাল ক্যানভাসটাকে ভরাট করা, ওখানে কোনো মার্জিন থাকবে না। হ্যাঁ, এইবার হচ্ছে সেই ছবি যে বিষয়বস্তু আঁকবে, সেই ছবি বিষয়বস্তুটা তার মিডিলে রাখতে হবে। স্কেচ পেন, এই যে শেড দেওয়া, স্কেচ পেন ইউজ করা, এই ব্যাপারটাই এসছে রিসেন্ট। এই ব্যাপারটা আমাদের সময় ছিল না। আমরা ছবি জল রঙে যদি আঁকি, জল রং দিয়েই কিন্তু আমাকে ছবিটা কভার করতে হয়েছে। হ্যাঁ, একদম। আমি যদি মোম রং দিয়ে আঁকি বা প্যাস্টেল কালার বা অন্য কালার দিয়ে আঁকি, আউটলাইনটাকে যে আলাদা করে, আসলে ছবিও তো এখন আস্তে 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 প্রত্যেকটা জিনিসেরই এখন মডিফাই হচ্ছে। আমাদের বনগাঁবাসীর একটা অহংকার, চারুকলা মেলা একটি অরাজনৈতিক অনুষ্ঠান। আজকের সময় দাঁড়িয়ে যেখানে পরিবার পরিবার রাজনীতি, সব জায়গাতেই রাজনীতি, সেখানে দাঁড়িয়ে এটা আমাদের বলবো যে খুব গর্ব বা অহংকার আমাদের চারুকলা মেলা। 25 বছর বা 26 বছর 26 বছর একভাবে চলছে। কিন্তু মাঝে দু একবার আমাদের যে কোনো কারণবশত করতে পারিনি, কিন্তু এর আগেও অনেক বছর আগে শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে যে কোনো কারণে এবার 26 বছর পূর্ণ হলো। এবং ওই যে বললাম, শিল্পীরা তো অর্থনৈতিকভাবে ভীষণ দুর্বল, আর এত বড় একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টোটাল ব্যাপারটাই তো, আমরা তো আর্থিক সাহায্য সহযোগিতা তো অন্য কোনোভাবে আমরা তো পাই না।
যার জন্য সমস্ত আমরা নিজেদের শিল্পীদের যত আছে অনুষ্ঠানটা টোটালটাই ক্যারি করে হয় শিল্পীদের দ্বারাই। শিল্পীদের দ্বারাই নিজেরাই এটা ক্যারি করা হয়। এখানে কেন জানি না আমার মনে হয়, এটা কিন্তু আমার মনে হয়, আমি যে সর্ববোধা নই তা নই, বাচ্চাদের গ্যালারি বা বড়দের গ্যালারি, বিশেষ করে বাচ্চাদের গ্যালারিতে আগে যখন ছবি দেখতাম দাঁড়িয়ে, অনেকটা সময় কেটে যেত, বা একটা ছবিতে না মনে মনে খুব হাসি পেত। বেশ হাসি বলতে হাসিটাও ভাবে নয়, একটা তৃপ্তির হাসি ছিল মুখে। বাহ সুন্দর তো, বাহ সুন্দর তো, এই যে ব্যাপারটা, বাহ বাহ এই বাচ্চাটা কত বড় হতে পারে। যখন দেখতাম আরে বাবা বাচ্চাটা ক্লাস ৫ম শ্রেণী লিখেছে, বা ১০ বছর ১১ বছর না, লিখতো। এর মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমি বুঝতে পেরেছি, যে ব্যাপারটা হচ্ছে যে ৫ বছর বা ১০ বছরের বাচ্চা, যেটা আমরা অনেক আগে যে ছবিগুলোকে পেয়েছি তার মধ্যে কৃত্রিমতা ছিল না। কৃত্রিমতা বলতে মানে যেটা আর কি ও নিজে ভেবেছে, নিজে ভেবে এঁকেছে। হ্যাঁ, আর আজকে যেটা হয়েছে সে তো মোবাইলের ছবি দেখে আঁকা হচ্ছে। মানে এখন যেন এই ছবিটা তো মানে দেখে এসেছি। আসলে মানে এখন হচ্ছে একদম দেখবেন যারা বাচ্চা, মানে একদম দুধের শিশু, যারা হাতে কলম দিলে পরে সে আঁকিবুকি করছে, বরঞ্চ ওরাই হচ্ছে নিজের মতন স্বাধীন ছবি আঁকছে। হ্যাঁ, আর তারপরে যখন একটু বড় হয়ে যাচ্ছে তখন মোবাইল পড়ে যাচ্ছে হাতে, এবার মোবাইলের ছবি তারা অলরেডি কপি করছে Copy সব। করছি। এবং যেভাবেই হোক, সে মাস্টারমশাই হোক বা সে নিজে হোক, সেটা মোবাইলের ছবিটাই আমরা এখন যা দেখছি সব মোবাইলের ছবি, সবই ঘুরে ফিরে মোবাইলের ছবি। যার ফলে এই যে নিজে আঁকা তাগিদ বা ছবির মধ্যে কিছু একটা ভাবা বা ভাবনা, সেগুলো নেই। সে সময় যেমন একটা ভাবনাটা অন্য কারুর, মানে ছবি আছে সেই ধরনের ভাবনা আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা ওর ভাবনা নয়। নয়। যেমন অমল দইয়ালার ছবি গ্যালারিতে থাকবে না, এটা যেন আমাদের কাছে, মানে ও তো পড়েছে অমল দইয়ালা, ক্লাস 3-4 গিয়ে অমল দইয়ালা পড়ছে, সেই বাচ্চাটা ছবি আঁকলে সবার আগে ওই অমল দইয়ালার ছবিটা এঁকেছে সে, কারণ সে নাটক করেছে। অবাক জলপানের একটা ছবি থাকবে, এগুলো ছিল তো একটা সময়, একটা সময় ছিল এগুলো। তারপরে ডাকঘরের একটা অংশের ছবি থাকবে, কিন্তু আজকে কোথাও যেন এগুলি কিন্তু আর নেই। না, এটা সম্পূর্ণ আমাদের এই ব্যাপারটা তো পাল্টে গেছে। তো মানে শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে পাল্টে গেছে। এবার শিক্ষা ব্যবস্থা পাল্টালে পরে তার সাথে সাথে তার আনুষঙ্গিক যেগুলো থাকে সেগুলো সবই পাল্টে যায়। এবার বই, যে ধরনের ক্যারেক্টার বা যে ধরনের গল্প বা যে ধরনের পড়ানো হচ্ছে স্কুলে, এবার সেখানে গার্জেনরাও জানে, স্টুডেন্টও জানে যে ওইটুকু পড়ে যেতে হবে, ওইটুকু লিখতে হবে। আবার ওইটুকু দিয়ে যে একটা ছবি আঁকতে হবে আলাদা করে, সেটা প্রয়োজন নেই। ও তো ওইটা ওই পর্যন্ত আগে ভাবানো হয়নি। কারণ এটা তো শিল্পের বিকাশে, সংস্কৃতির বিকাশে পাঠ্যপুস্তক বা আমাদের বাংলা বই ভীষণ গুরুত্ব রাখে, ভীষণ গুরুত্বপূর্ণ ছিল একটা সময়। হ্যাঁ। এবং এখনও সেটা আমি তো মনে করব যে যদি আগামী দিনে এই টেক্সট বইগুলোর যদি গুরুত্ব এখনও যদি না দেওয়া হয়, বা তাদের স্বাধীনভাবে যদি সেখান থেকে কিছু উপলব্ধি করতে পারে, মানে কিছু সংগ্রহ করতে না পারে, নোটটা বন্ধ হলেই তাহলে সব। পরে সেটাই ব্যাপারটা ওই নোট কেন্দ্রিক হয়ে গেছে আর কি। এমনকি এই যে চলচ্চিত্র মানে চিত্রশিল্পে অ্যাবস্ট্রাক্ট, রিয়েল লাইফ, তাই তো, এই ছবিগুলি আছে, রিয়েল পিকচার, অ্যাবস্ট্রাক্ট আর্ট, রিয়েল আর্ট, এই যে যাদের বড় বড় অনেক বড় বড় আর্টিস্টের ছবিও দেখি গ্যালারিতে, কলকা বলে নয়, বিভিন্ন জায়গাতেই, কোথাও যেন ছবিটা দেখে মনে হয় এই ছবিটা কোন প্ল্যাটফর্মে দেখেছি, কোন প্ল্যাটফর্মে দেখেছি। মানে সে মৌলিক ছবির অভাব হয়ে যাচ্ছে। কেন কেন শিল্পীর ভাবনার বিকাশ কি কমে যাচ্ছে? ব্যক্তি অবশ্যই। মানে ভাবতে কে চাই বলুন? আমি ভাবনার আগেই যদি সেই ছবিটা আমার কাছে এসে উপস্থিত হয়, বা আমার দেখে এত ভালো লাগছে ওটা না একে আর ভালো লাগছে না, ফলে তার যে ভাবনা করার যে মানে ইন্সপিরেশন যেটা, সে তো নষ্ট হয়ে গেছে। কিন্তু একজন বিখ্যাত মানুষের বিখ্যাত ডায়লগ ছিল, ভাবো, হ্যাঁ, ভাবো এবং ভাবো। ভাবনাটাকেই ভাবনা, মানে সে নিজে ভাবতে চাইছে না, আর ভাবতে চাইছে না, কেননা ভাবনা করার আগেই সে অনেক কিছু ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছে, যার ফলে সে তারকে আর ভাবতে হচ্ছে না। তাহলে তো তার শিল্পত্ব কোথায়? সে তো কপিয়ার, অনলি ফর কপিয়ার, শিল্পী তো নয়। যার জন্য তো গ্যালারিতে এখন সমস্ত বেশিরভাগ ছবিগুলোই হয় এই প্ল্যাটফর্মে রয়েছে, না ওই প্ল্যাটফর্মে রয়েছে। আমরা
চিনে ফেলেছি, দেখে ফেলেছি। এক বুদ্ধদেবের ছবি দেখা গেল যে বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় কত রকম যে আমাদের কত রকম। কল্পনার বাইরে রয়েছে, বাইরে, হ্যাঁ। সেরকমও ভাবে ছবি সেখানে প্রেজেন্ট করা রয়েছে। তো আমি সেখান থেকে বের করে একটা ছবি আঁকতেই পারি। তার মানে শিল্পটাও হ্যাঁ, কোথায়- মৌলিক ভাবনা বলে মৌলিক কিছু নেই। ভাবনা, শিল্পীর যেটা মূল অ্যাসেট, ব্যবসা করতে গেলে মূলধন দরকার হয়। এইবার তার মধ্যে আমাদের যে এখনকার যে সমস্ত শিল্পীরা আছেন, কেউ কেউ অবশ্যই বলবো ভালো আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কপি কাজ হয়ে যাচ্ছে। এবং অ্যাবস্ট্রাক্ট যারা করছে সেটা অ্যাবস্ট্রাক্ট ছবিও ভালো হচ্ছে তা নয়, যথেষ্ট ভালো করছে। তবে সংখ্যায় সেটা কমে গেছে, কম কম। গ্যালারি খুঁজলে হয়তো একজন দুজন পাওয়া যায়, সংখ্যায় আজও অনেকই আছে, কমে গেছে। অনেক। আগে স্বাধীন চেতনার, স্বাধীন চিন্তার যে ছবিগুলোকে আমরা বেশি করে পেয়েছি, সেইগুলো এখন ইদানিং সময়ে সেটা একটু কম। আর একটা ছবি যেটা হচ্ছে যে আমাদের বেশ মনে আছে, আমি আমার ছোট কাকার ক্ষেত্রেই বারবার কেন এই প্রসঙ্গটা, যে সব দলবল মিলে চলে গেছি আমরা, আমি যেতাম ওই টিফিনটা খেতে আর কি, ছবি আঁকতে নয়। এইবার গেছি কোনো ভাঙা মন্দিরে গিয়ে সারাদিন সব ছবি আঁকছি। আউটডোরের কথা বলছেন তো? আউটডোর। আউটডোর এখনো হয়, আউটডোর এখনো হচ্ছে, এবং আউটডোরের একটা মজা আছে আলাদা। প্রকৃতির সামনে, প্রকৃতির মধ্যে বসে সেই প্রকৃতির ছবিটাকে আমি নিজের তুলিতে রঙে রাঙিয়ে নিয়ে টোটালটাকে তৈরি করা, ছবি বানানো, আঁকা। এই যে প্রকৃতির মাঝে বসে প্রকৃতির ছবি আঁকা, এবং তার মধ্যে যে একটা মানে যেটাকে বলা হচ্ছে কোনো কৃত্রিমতা নেই না। হ্যাঁ, এবং সেটাকেই তুলে ধরতে পারলে, এই তুলে ধরার যে প্রচেষ্টা, এবং এটি এখানেই হচ্ছে সার্থকতা। একদম। এবং সেই জন্যেই আউটডোরে বেশি করে যেতে হবে, বেশি করে যাওয়া উচিত, আউটডোরে বেশি করে বসা উচিত। নেচার যে সমস্ত ছবি আছে, আমাদের জগতে যে সমস্ত ছবি আছে, আমাদের চারিপাশে পরিবেশে যেসব ছবি আছে, আমি তো এখন তো ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরায় আমার যে জায়গাটা পছন্দ হচ্ছে সাইকেলে করে যাচ্ছি, কি হয়তো মোটর বাইকে করে কেউ হয়তো যাচ্ছে, শিল্পী মানুষ, সে ভালো লেগেছে, তুলে নিলাম, ফটাস করে তুলে নিয়ে বা সেই ছবিটা আঁকা হচ্ছে। এখান স্টুডিওতে বসে, ঘরে বসে আঁকা হচ্ছে, সেটা তো আর আউটডোর হলো না। না, শিল্পের জন্ম প্রকৃতি থেকে, হ্যাঁ, বলে সেখানেই তার মুক্তি। এইবার হচ্ছে সেটা হয়ে গেছে, এখন সেটা ওই আউটডোর কমে গেছে, আউটডোর কমে গিয়ে এখন সেটা চলে এসছে স্টুডিও, ইনডোর হয়ে গেছে। মোবাইলে গিয়ে ছবিটা তুলে আনলাম, কিন্তু বিষয়টা তো এক হলো না, কখনোই নয়, কখনোই হলো না। কারণ হচ্ছে আমি যখন মোবাইলে ছবি তুলছি তখন লাইট একটা নিজস্ব ব্যালেন্স তৈরি করছে এআই মোবাইলের নিজস্ব ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল টেকনোলজি তো মোবাইলে রয়েছে। এখন নতুন করে এআইকে আরও সমৃদ্ধ করে, কিন্তু মোবাইল যেদিন অ্যান্ড্রয়েড হাতে এসছে সেদিন আর্টিফিশিয়াল টেকনোলজি সেদিনই রয়েছে কিন্তু ওর ভেতরে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা, সে কিন্তু লাইটের একটা ব্যালেন্স করে ফেলছে। অবশ্যই টেকনোলজির ব্যাপার, টেকনোলজির ব্যাপার। আমি যখন এই ছবিটা তুলছি তখন কিন্তু আমার একটা ঝকঝকে তকতকে ছবি, আর যখন আমি আউটডোরে গিয়ে আঁকছি তখন একটা আউটডোরে গিয়ে আঁকলে যে জিনিসটা হয়, আমরা তো স্টিল লাইফ করেছি, আমরা পোর্ট্রেট করেছি, এইবার ওতে একটা মাপঝোপের ব্যালেন্স থাকে, আমার ফ্রেমিং এর একটা ব্যাপার থাকে, আমি কতটা ছবি আঁকবো, ঠিক ক্যামেরাম্যান যেরকম দাঁড়ায় আর কি, যে এইটুকু আঁকবো বা এইটুকু আমি ফোকাস করবো, এইটুকু তুলবো, তা ছবি আঁকার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম থাকে, একদম আই লেভেলটাকে মাপা হয়। এবং আমি সেখানে গিয়ে আমি যে আউটডোরে যে ছবিটা আঁকছি তার মধ্যে অনেকগুলো পয়েন্ট আমার শেখার আছে, এবং সেটা আমি শিখে নিয়েই আসছি। হ্যাঁ, বাড়িতে ঘরে, কিন্তু আমি যখন সেটা টেবিলের ছবি তুলে নিয়ে এসে আঁকছি তখন সেই সমস্ত কোনো কিছুই আর থাকছে না, সেটা জাস্ট কপি হয়ে গেল। যে এই যে শিল্পীরা একটা ছবি আঁকতে গেলে অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে আমার যতটা, সেটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট নির্বাচন করি, লাইট নির্বাচন করি, তারপরে ফ্রেমটা দেখি, ব্যালেন্স দেখি, ক্যামেরাটা এখান থেকে না ধরে এখানে একটু কালারটা, এখান থেকে আমার লাইটটা ভালো খেলছে। ছবি আঁকার ক্ষেত্রে কি এরকম কি কি মানা হয় এগুলি? হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে সেই একই ব্যাপার।
কিন্তু আমার কোন অ্যাঙ্গেল থেকে দেখলে পরে আমার লাইটের মানে লাইট অ্যান্ড শেডটাকে ভালো করে ধরতে পারবো। এবং এখানে একটা মজা আছে, এই মজাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে কোনো শিল্পী এই ছবিটায় এই ফ্রেমে মজা পাচ্ছে, কোনো শিল্পী এই ফ্রেমটায় মজা পাচ্ছে। এটা তার আই লেভেল। এবং একই মানুষ, একই শিল্পী, দুজন শিল্পী বসে আছে, দুজন কিন্তু ছবি আঁকছে, একই দিকে তাকিয়ে একই ফ্রেমের ছবি আঁকছে, কিন্তু দুটো ছবি কিন্তু কখনো এক হবে না। কেননা পার্সপেক্টিভ চেঞ্জ হবে, তাদের বসার জায়গা যেহেতু চেঞ্জ হয়েছে। সেই যে জ্ঞান বুদ্ধি উপলব্ধি করতে গেলে, সেই যে মাপঝোপগুলো আনতে গেলে, সেটা স্পটে না গেলে বা আউটডোরে না বেরোলে এই ধরনের সাম্যিক জ্ঞানগুলো কখনোই আনা সম্ভব না। এই জ্ঞানগুলো দেওয়ার জন্য বা এটা শেখার জন্য ঠিক একজন খুব ভালো শিক্ষকের দরকার। অবশ্যই। আজকে যে বিষয়টা যে কারণে বলা হলো, প্রথম থেকেই যেটা আলোচনার মুখ্য জায়গা জুড়ে ছিল, যে ছবিটা আঁকাটা সবাই আঁকছে, শিখছে না কেউ। ঠিকই ধরেছেন। কেন? আসলে ছবিটা তো আসলে এখন তো হয়ে গেছে, মানে পুরোটাই সেই কর্পোরেট হয়ে গেছে। ছবি আঁকাটাও একটা কর্পোরেট হয়ে গেছে। কর্পোরেট বলছি এই জন্যেই, মানে আমার অনেক রংচং আছে, আমার অনেক কিছু আছে, বাজারে এখন প্রচুর কিছু পাওয়া যাচ্ছে, ঘর সাজিয়ে রেখে দিয়েছি, আমি কিন্তু ছবি আঁকি। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমার মেয়েটা নাটক করে, হ্যাঁ, মাঝখানে নাটক, এই যে প্যাকেজ, এই আমরা সব একটা প্যাকেজ মধ্যে ঢুকে যাচ্ছি সব। আমি অনেক ছবি আঁকি, ঠিক আছে, কিন্তু ছবি আঁকতে গেলে যে ধরনের মানসিকতা দরকার হয়, যে ধরনের স্কিল দরকার হয়, বা যে ছবিটা যে জায়গাটায় গিয়ে আঁকতে হয়, বা যেটা যে ফর্মে ধরতে হয়, সেইগুলো ও সব পেয়ে যাচ্ছে তো সেই সব মোবাইলে এবং ইসে। কিন্তু ছবি আঁকার জন্য বিশেষ কিছু ব্যাকরণ, আসলে যেটা বলবো যে আমার মনে হয় না যে অধিকাংশ শিক্ষকদের, যারা এই মুহূর্তে তথাকথিত শিক্ষক, আমি বলবো না, অনেক গুণীজন মানুষ রয়েছেন, সংখ্যাটা কম। ছবি আঁকা একটা খেলা। বাচ্চারা কি আদতে মজা পাচ্ছে না? কারণ এই খেলাটা তৈরি করতে পারছেন না শিক্ষকরা, তারা শেখাতে পারছেন না। ছবি যে ব্যাকরণটা আছে, আমাদের সব ব্যাকরণ তো খেলার ছলে শিখেছি আমরা ছোটবেলায় মাঠে গিয়ে আবু আবু খেলেছি, কারণ আমাদের উচ্চারণটাকে পরিষ্কার করার জন্য। আমরা ছোটবেলায় মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করেছি, কেন? আমাদের হার্ট এবং ফুসফুসকে আরও কার্যকর করার জন্য। সবের পেছনে বিজ্ঞান। তেমনি করে ছবি আঁকার পেছনে একটা বিজ্ঞান আছে, এবং ছবি আঁকার পেছনে একটা ব্যাকরণ আছে, যেটা শুধু একটা খেলার ছলে আমরা শিখতে পারতাম। এটা কি? এই ব্যাকরণটা কেমন? এবং সেটা এই ব্যাকরণটা কিছুই নয়। ছবি আঁকতে গেলে আমরা কয়েকটা ফর্মের কথা বলবো এখানে। জিরো মানে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, জ্যামিতিক যে ছকগুলো আছে, সেই জ্যামিতিক ছকের থেকে যে ছবি আসতে পারে, এবং আমরা যদি একটা ছবিকে ভাঙি, তাহলে ছবিটাকে ভাঙলে পরে ওই জ্যামিতিক ছকের বাইরে যে যাবে না, এই জায়গাটা একটা ইন্টারেস্টিং জায়গা। একদম। আমরা কিন্তু সেই জায়গা থেকে শুরু করতে পারছি না ছাত্রছাত্রীদের। আমি এখানটাই ধরতে চাইছিলাম। আমি সেই জায়গা থেকে মানে একটা ত্রিভুজ, তার সঙ্গে যুক্ত করলে একটা চতুর্ভুজ, তার সঙ্গে যুক্ত করলে একটা আয়তক্ষেত্র, তবে একটা স্ট্যান্ড করছে ঘর। কিন্তু আমি কি শেখাচ্ছি তাকে? শুধু ঘরটাকেই শেখাচ্ছি। ওই তিনটে জিনিসকে একসাথে এনে যে একটা ঘর হয়, সেটা শেখাচ্ছি না। তার ফলে ইন্টারেস্টটা কমছে বাচ্চাদের। এইবার শুধু ইন্টারেস্ট না, এই ছবিটাকে ঠিক সেরকম ওই জিনিসটাকে যখন আবার পার্সপেক্টিভ দিয়ে যদি তাকে যদি অন্যভাবে যদি খেলানো যায়, তাহলে সেইটা থেকে আরেকটা কি ফর্ম হতে পারে, সেই জায়গাটাও সে তৈরি করতে পারতো তাহলে ভবিষ্যতে। তাহলে সেই জায়গাটাকে অফ করে দেওয়া হচ্ছে। গাছ আঁকো, গাছ আঁকছে, ঘর আঁকো, ঘর আঁকছে, মাছ আঁকো, মাছ আঁকছে। কিন্তু মাছ, পাতা, চোখ, এগুলো যে একই একটা ফর্ম, এগুলো যে একই সিমিলারিটি, তুমি একটা আঁকলে 5টা আঁকতে পারবে কি 10টা আঁকতে পারবে, সেই জায়গাটায় শেখানোর অভাব আছে। এই যে যেমন আমি আমার ছোট কাকে দেখেছি, এই তুমি 4 লিখছো, যে 8 বুঝতো তাকে 8 বলতো, যে 4 বুঝতো তাকে বাংলায় 4 লেখো। সে কি সুন্দর 4 টাকা একটা পেঁপে বানিয়ে দিয়েছে।
একটা গোল্লা কর, সে গোল্লা করেছে, একটা আম বানিয়ে দিয়েছে, একটা সাতলেক একটা হাঁস পাখি বানিয়ে দিয়েছে। এই যে মজা পাওয়া, তাই সাতলেখাটা এইটা যেন আজকাল নেই। না, অ্যাকচুয়ালি যে স্টেজে গিয়ে মানে শিক্ষাটা শুরু করছে একটা মানে শিক্ষক, এই সেই মজাটাকে আনতে গেলে সেই বাচ্চাটাকে আবার সেই মানে স্টেজে তাকে দরকার হয়। ওটা একটা জিরো লেভেল, একটা জিরো গ্রাউন্ড। এবার সেই জিরো গ্রাউন্ডের ছাত্র হয়তো সে তাকে পাচ্ছে না। এবার ইন্টারেস্টটা তো তার তো অন্য জায়গায় ঢুকে গেছে এখন। ইন্টারেস্টটা তার এখন আর সেই এক দিয়ে যে সাপ হবে সেই জায়গায় তার ইন্টারেস্ট দাঁড়িয়ে নেই আর। কারণ সে তার চোখ এখন তৈরি হয়ে গেছে, সে এখন ভিতরে ভিতরে বড় হয়ে গেছে। আমাদের এই যে বিরাট পরিবর্তন, এই যে মোবাইল আসাতে, এই গেম খেলা সব কিছুর মধ্যে যে আমরা যে মানে যে ইন্টারেস্টটা পেয়ে গেছি, এবার সেখানে ওই একে সাপ কথার কথা, তা এই মজাটা নষ্ট হয়ে গেছে। মানে একটি ছেলের অক্ষর জ্ঞান হয় মোটামুটি 3-4 বছর। হ্যাঁ, এবার 3-4 বয়সে একটি ছেলে মোবাইল যেভাবে চালাবে সেটা আমাদেরকে হার মানিয়ে দেবে। তাহলে সেখানে তার নিশ্চয়ই ওই একে চন্দ্র বা ওই ওতে যে সাপ হচ্ছে তাতে সে মজা পাবে না, সে মজা পাচ্ছে না। এই যে একটা বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটা ঘটে গেছে এবং সেটা সামগ্রিক ঘটেছে। সেটা শুধু তার জন্য ছবি আঁকা বলে নয়, তার জন্য তার পড়াশোনার স্টাডিতে একই কেস হচ্ছে। সে পড়ার বইটা পড়ে সে মজা পাচ্ছে না, ফলে সে গল্পটা পড়ছে না, সে শুধু প্রশ্ন উত্তরটা পড়ছে, ব্যাস প্রশ্ন আসলে উত্তর লিখে দিয়ে চলে আসছে। এই জায়গাটায় দাঁড়িয়ে গেছে একদম। এখান থেকে বেরোবার পথ কি? এখান থেকে বেরোনোর তো পথ, আমরাই তো আস্তে আস্তে জালে আবদ্ধ হয়ে যাচ্ছি। এখান থেকে বেরোনোর তো কোনো পথ নেই। পথ একটাই, যত ডিজিটালাইজেশন হবে, আরও আগামী দিনে আরও ফাস্ট হবে দুনিয়া, তখন দেখা যাবে যে টেকনোলজি আরও চেঞ্জ হবে, আরও বাচ্চারা এসবগুলো মানে বেশি করে আকর্ষণ করবে। আমরা এক কথায় কি বলি, মোবাইলটা তাকে দিও না। এক কথায় কি বলি, তাকে মানে খাওয়ার সময় তাকে কার্টুনটা দেখিও না। এখন এত বিধিনিষেধের মধ্যে থেকে আমরা কি পারবো আগামী প্রজন্মে সেই বাচ্চাটাকে সঠিক রাস্তা দেখাতে? প্রশ্ন তো সেখানেই। কেননা সে খেতে পারে না, সে মোবাইলটা না দেখলে সে খেতে পারে না। গবেষণায় বলছে যে মোবাইলটা তাকে দেওয়া যাবে না, কেননা তার মধ্যে একটা বাজে একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে, যেটা আগামী দিনে খুবই মারাত্মক। একদম। কিন্তু মোবাইলটা যখন তাকে দেয়া হচ্ছে না, সে খেতে পাচ্ছে না। এবং এইবার কি হলো, বাচ্চারা কটা বাচ্চাকে আপনি মোবাইল দেবেন না? আমাদের এটা তো দায়বদ্ধতা তো আমার একার বা সমাজের একার নয়। একদম। একটি বাচ্চা তার পছন্দের খাবার না হলে সে খাবে না। হ্যাঁ, তার মোবাইল সামনে দিয়ে দিলে তাকে কি দিয়েছো এটা তার দেখার দরকার নেই। হ্যাঁ, তখন সে কি খাচ্ছে সেটা দেখার দরকার নেই, সে খেয়ে নিয়েছে, সে খেয়ে যাচ্ছে। এই যে ফেসিলিটিস। আচ্ছা, আমরা তাহলে একটা জায়গাতে করলাম যে ক্রমশ আরও এই পথেই এগোবো আমরা। এখান থেকে ফিরে আসার পথ খুবই সংকীর্ণ হয়তো। আমরা তো যেটা মানে ব্যবহার যে দিক থেকে আমরা বুঝি যে ঠিক নয়, সেটা তো আমরা বলবো সেটা করা যাবে না। তাই এই না এর সংখ্যা বাড়বে। আপনাকে যদি ভালো থাকতে হয় তাহলে পরে এই সমস্ত দিকে দেখবেন না, এটা করবেন না, ওটা করবেন না, ওটা করবেন না, এটা করবেন না, ব্যাস এক সময় দেখবেন আপনি লাইফে কিছুই ব্যাপার না, নেগেটিভ অলরেডি আপনি নাইতে পড়ে আছেন। আমাকে বলা হলো যে মোবাইল আপনি দেখবেন না, ফলে কী হবে, কমিউনিকেশন নষ্ট হবে বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা নষ্ট হবে। মোবাইলটা তো দরকারি। তাই এখানে আমি একটা উদাহরণ দিলাম, এই নায়ের সংখ্যা বাড়তে বাড়তে একটা সময় দেখবেন আপনি একা পড়ে আছেন, বাদ বাকি কিচ্ছু নেই, কেউ নেই, পিছিয়ে রয়েছে। সময়ের সাথে সময়ের সঙ্গে আপনাকে চলতে গেলে সবকিছুকেই নিতে হচ্ছে, বাদ দেওয়া যাবে না। কিন্তু আমাদের বেছে বেছে নিতে হবে, এটাই বলা যেতে পারে উপসংহারে। আচ্ছা, এবার আমরা একটু অন্যদিকে যাব। অনেকক্ষণ বিতর্ক হলো, অনেক কিছু নিয়েই বলা যেতে পারে।
যদিও এই প্রসঙ্গগুলো খুবই মানে প্রয়োজনীয় এবং শুধু ছবির ক্ষেত্রে আগামী নয়। প্রজন্মের ক্ষেত্রে আগামী দিনের জন্য সমস্ত যে যেদিকে শিক্ষা লাভ করছে আর কি, সেটা শিল্প শৈল্পিক হোক বা সেটা নাচ গান কবিতা পড়াশোনা হোক, শিল্প সংস্কৃতি যাই শিল্প হোক বা- সংস্কৃতি যাই হোক, যে আঙ্গিকেই হোক না কেন, কিন্তু আমাদের ভাবতে হবে যে চেতনাবোধটা যেন আমাদের হারিয়ে না যায়। হারিয়ে না যায়। ভালোকে গ্রহণ করো, কিন্তু মানে ওই যেটা আমাকে আমার সময়টাকে নষ্ট করবে, যেটা আমার প্রতিভাকে নষ্ট করবে, সেটাকে মানে না বলে দাও। আচ্ছা, এবারে কিন্তু একটু অন্য বিষয়, যে মানুষগুলো সত্যি 1% কথাই বলি আমি, হ্যাঁ, যারা সত্যি শিল্পী হতে চায়, যারা জীবনের অনেক কিছু ত্যাগ করতে চায় শিল্পের জন্য, যাদের ভেতরে খিদে আছে, যারা ভালোবাসতে জানে, সেই মানুষগুলোর জন্য আজকের দিনে যদি ইন্ডিয়ান আর্ট কলেজে বা এরকম কোনো প্রতিষ্ঠান, অনেকগুলো আছে এরকম প্রতিষ্ঠান এখন, এই জায়গা থেকে পড়াশোনা করতে গেলে তাকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আরও বেশি চর্চা করতে হবে, আরও বেশি খাটতে হবে, কি কি তাকে করতে হবে, এই প্রস্তুতিটা কেমন হতে পারে? একজন ইন্ডিয়ান আর্ট কলেজে একজন জুনিয়র ছেলে, সে ভর্তি হতে চায়, পড়তে চায়, তাকে কি কি করতে হবে? ইন্ডিয়ান আর্ট কলেজ বলে নয়, যে কোনো আর্ট art কলেজে college-এ। ভর্তি হতে গেলেই মানে তার যে ছবি আঁকার যে রণকৌশলগুলো, সেগুলো তো রপ্ত করতে হবে। স্টাডি যাকে বলি আমরা, স্টাডি। স্টাডিটা খুব মারাত্মকভাবে করতে হবে। সেখানে আমাদের সময় তো স্টাডিটা আমরা তো দিন রাত তখন দেখিনি। স্টেশনের উপরে পড়ে থেকে লাইভ ফিগার, লাইভ ড্রয়িং, শিয়ালদা স্টেশন, শিয়ালদা সাউথ, শিয়ালদা নর্থ, মিউজিয়াম, ক্যালকাটা মিউজিয়াম, কাট করে নিয়ে ওখানে পাথরের মূর্তিগুলোকে তুলছি দিনের পর দিন, খাওয়া দাওয়া নেই, ছবি আঁকছি। যে সমস্ত ফিগারগুলো এই বসছে, এই উঠে যাচ্ছে, তাদের লাইভ ড্রয়িংটাকে কত স্পিডে করা যায়, এই যে যে চর্চাটা, এই চর্চায় তাকে আসতেই হবে। ইদানিং খেয়াল করবে যে আমাদের এই স্টেশন চত্বরগুলোতে আর সেই শিল্পী পাওয়া যায় না। না, তাহলে লাইভ স্টাডিটা তাহলে তারা করছে, কেউ কেউ হয়তো লাইভ স্টাডি করছে, সে নিজস্ব যদি কোনো তার ইয়ে থাকে, স্টুডিও থাকে, তাহলে পরে সে করছে, কিন্তু সেটা তো একটা অন্য মাত্রা হয়ে যাচ্ছে, সেখানে স্পিড আসবে না। না না না, সেটা তো ধীরে সুস্থে করছে সে। স্টেশনের উপরে আমরা যখন করেছি কাজটা, তখন আমরা তাতে স্পিড পেয়েছি, মানে একসময় এই লোকটা দেখা উঠে যেত। যাবে, এক্ষুনি উঠে যাবে, তাতে এটা করতে হবে। এক সময় তো দেখা যেত প্রতি হ্যাঁ। স্টেশনে রবিবার বা বিশেষ বিশেষ দিনে একেবারে ছেলেমেয়েরা গাদা গাদা 2-5 জন করে সেই বসে জিনিসগুলো আছে। এখন স্টেশন চত্বরে বসতেও দেওয়া হয় না, সে মানে সেটা যে কোনো কারণেই হোক বসতে দেওয়া হয় না, ভিড় হয়ে যায় অনেক, আর সে বসার স্পেসও নেই, মানুষ জনসংখ্যা অনেক বেড়েছে। কিন্তু শিখতে তো তাকে হবেই, না শিখলে পরে তো সে তো মানে তার যে স্কেচের ড্রয়িং, সে তো ড্রয়িংয়ে তো জোর পাবে না, তো স্কিল আসবে না। এবং আমরা পাথরের মূর্তিগুলোকে পাওয়ার জন্য আমরা সেখানে মনে আছে এখনও ফ্রি অফ কস্ট কার্ডটা করা যেত আর কি, ইন্ডিয়ান মিউজিয়ামে, এবং সেখানে আমরা গিয়ে গিয়ে পাথরের মূর্তিগুলোকে আমরা স্কেচ করতাম। সে সমস্ত অতীতের দিন এখনও করে, এখনও মিউজিয়ামে দেখা যায়, অনেক স্টুডেন্টই এখনও যায়। কিন্তু সামগ্রিকভাবে যারা ইন্ডিয়ান আর্ট কলেজ বা অন্যান্য কলেজে যারা ভর্তি হতে চায়, তাদের লাইফ স্টাডিটার উপরে জোর দিতেই হবে, কিচ্ছু করার নেই। এবং তার যদি স্কেচ, যদি ড্রয়িং যদি তার উন্নত মানের না হয়, সেটি ভালো মানে পারফেক্ট না হয়, আর ওয়াটার কালারের একটা বেস থাকে, ওয়াটার কালারের একটা পরীক্ষা তার হয়, এবং তার জন্য তাকে প্রশিক্ষণ নিতে হবে। এটা বাড়ি বসে হয় না, কাউকে না কাউকে ভালো টিচারের সহযোগিতা নিয়ে, বনগাঁয় ভালো ভালো টিচার আছে, তাদের সহযোগিতা নিয়ে আর্ট কলেজ যদি ভর্তি হতে চায়, তাদের জন্য অবশ্যই ভালো টিচার আছে, তারাই রাস্তা দেখিয়ে দেবে যে কোন রাস্তায় গেলে পরে, কোন জিনিসটা শিখলে পরে, কোন জিনিসটার উপরে জোর দিলে পরে আমি সেখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারি। উচ্চ মাধ্যমিকের পরেই তো সাধারণত এইগুলো বেরোয়, পরীক্ষার ফর্মগুলো বেরোয়। হ্যাঁ, মানে বেসিক তাকে উচ্চ মাধ্যমিকটা পাস করতে হচ্ছে, তারপরেই তাকে যে কোনো একটা সরকারি আর্ট কলেজ হোক বা যে কোনো আর্ট কলেজে হোক সেখানে ভর্তি হতে হচ্ছে।
খরচ কেমন হয় পড়াশোনা? খরচ বলতে গেলে এখন আমাদের সময় তো খুবই সামান্য ছিল। ইন্ডিয়ান আর্ট কলেজ বা রবীন্দ্রভারতী আর্ট কলেজে খরচ এখনও অনেকই কম। সেটা সরকারি মানে হিসাবেই বলতে গেলে অনেকই কম। কিন্তু আরও অন্যান্য যে সমস্ত আর্ট কলেজ আছে, প্রাইভেট আর্ট কলেজগুলো আর কি। প্রাইভেট আন্ডারটেকেন গভর্নমেন্ট, হুম, হুম। সেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী হচ্ছে। সেটা তাদের স্বীকৃতি পেয়েছে, তারা আর্ট কলেজ করার জন্য। চাঁদপাড়া আর্ট কলেজ আছে, হুম, হুম। তা সেখানে একটু খরচা আছে। সেখানে খরচা বলতে যেটা বছরে হয়তো 25,000 কি এরকম একটা খরচ রয়েছে, 4 বছরের কোর্স। আচ্ছা, আচ্ছা। তাহলে মোটামুটি প্র্যাকটিক্যালের উপরে ভীষণ জোর, থিওরির থেকেও প্র্যাকটিক্যাল সম্পর্কে জানতে হবে। ছবি আঁকাটা তো মানে সম্পূর্ণ থিওরি তো আমি তো সেটা পড়ে জানতে পারছি, বা সেটা আমি পরে ধাতস্থ করে নিতে পারছি। আর তার ভেতর থেকে যদি সেই শিল্পের যদি তার ইয়েটা না আসে, তার শৈল্পিক যে চেতনাটা যদি না আসে, তার যদি সেই স্কেচের উপর, ড্রয়িংয়ের উপরে যদি তার দক্ষতা না থাকে, তাহলে তো মানে শিল্পী জায়গায় গিয়ে সে স্ট্যান্ড করতে পারবে না। তাহলে আর একটা বিষয় বলবো, একজন সেই মুহূর্তে বেশ জনপ্রিয়, প্রচুর টিউশন, হঠাৎ কেন জাপান যাওয়া? একটু ব্যক্তিগত প্রশ্ন দিলাম, কিন্তু এবার একটু ব্যক্তিগত না, ব্যাপারটা সেরকম মানুষটাকে কিছু জানা নয়। দরকার, দর্শকদের ডিমান্ড থাকবে, ব্যাপারটা সেরকম হঠাৎ কিছু নয়। শিল্পী কেন জাপান চলে গেল? আসলে সবকিছুরই তো একটা মূর্ত বিমূর্ত বলে কিছু জায়গা একদম, থাকে। একদম। টিউশনিটা, ওই যে প্রসঙ্গটা একটু আগে হয়েছিল, যে আমরা অনেক টিউশনি করতাম, অনেক স্টুডেন্ট, অনেক কিছু সব ছেড়ে দিয়ে কেন সে আজকে চলে গেল। ভালো মন্দ সব কিছু নিয়েই হচ্ছে আমাদের মানুষের চলতে জীবন। হয়েছে। সব বাড়ি থেকেই সব রকম তিক্ত অভিজ্ঞতা, মিষ্টি অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা সব কিছু মেনে নিয়েই আমাদের সব কিছু করতে হয়েছে। তো একটা সময় আমি নিজেও খুব হতাশ হয়ে পড়েছিলাম যে ছবি আঁকা, এই যে এত ছাত্রছাত্রী শেখাচ্ছি, আদৌ ছবি আঁকা এর মধ্যে কতজন শিখতে পারছে, আর তারা কজন স্ট্যান্ড করবে বা কে দাঁড়াবে। এটা একটা আর confusion। তারপরে হচ্ছে এই যে কস্ট হবে, যে দিনকে দিন মানে আগামীতে যে মানে আমাকে বাঁচতে গেলে যে অর্থের প্রয়োজন, একটা সংসার চালাতে গেলে যে পয়সার দরকার, তা সেটা তো এই টিউশনি করে তো এর তো কোনো মানে সেই হিসাবে কোনো মানে উন্নতি দেখছি না, বাড়ছে না। মানে যে জায়গাটায় সে জায়গাটাই পড়ে আছে। আমি চিন্তা করলাম যে আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি টিউশনি না না করে একটা অফার এসেছিল, একটা সুযোগ পেয়েছিলাম। আমাদেরও কিছু বন্ধুবান্ধব তখন জাপানে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি তখন তাদের সাথে বসে আলোচনা করে তখন ডিসিশন নিয়ে নিলাম যে ঠিক আছে, চল আমিও বেরোবো। কী করতে হবে? এই করতে হবে। যা প্রসিডিওর ছিল সেইগুলো, প্রসিডিওরগুলো মেনটেন করে, একটা কঠিন প্রসিডিওরটা, খুবই কঠিন প্রসিডিওরটা কঠিন, এবং সেটা মোটামুটি কমপ্লিট করে 6 মাস 1 বছরের মধ্যে আমি তখন জাপানে পৌঁছে যাই, জাপানের উদ্দেশ্যে পাড়ি দিই। এবং শিল্পীর মন, শিল্প সত্তা কুড়ে কুড়ে খাচ্ছে। জাপানে গিয়ে তখন আমার কেউ নেই অ্যাকচুয়ালি। আমি তো কাউকে ভরসা করে যাইনি, জানি বাঙালি আছে বা আমার কাউকে না কাউকে পেয়ে যাব। একটা অন্ধকার পথ চলার মতন আমি সেখানে গিয়ে পড়লাম। তারপরে সেখানে যাওয়ার পরে কিছু ভালো মন্দ তো অবশ্যই আছে, সবই যে ভালো তা নয়। কষ্ট মানে সেখানেও করতে হয়েছে। মূলত স্টুডেন্ট ভিসায় সেখানে যাওয়া, সেখানে গিয়ে পড়াশোনা করতে হয়েছে, স্কুলে পড়তে হয়েছে। সেখান থেকে সেনবনগাক্কো, তারপরে হচ্ছে কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে ক্যাড নিয়ে পড়াশোনা করেছি। প্রথমে ভাষা শিখতে হয়েছে, হ্যাঁ, ওদের জাপানি ভাষাটাকে শিখতে হয়েছে, ল্যাঙ্গুয়েজ একাডেমি যাকে বলে। ল্যাঙ্গুয়েজ একাডেমিতে পড়ার পরে তারপরে ক্যাড নিয়ে পড়াশোনা করেছিলাম কলেজে। পড়তে পড়তে এবং তার ফাঁকে হচ্ছে কিছু কাজ, কারণ ওখানে পার্মানেন্ট, ওখানে ওরকমভাবে ভিসা স্টুডেন্টরাও কাজ করতে পারে, তার জন্য একটা জবের জন্য একটা করা যায় আর কি। পড়াশোনার পাশাপাশি একটা কাজের জন্য একটা সময় বের করা হলো আর কি।
তা সেখানে হচ্ছে কাজ করতাম, আবার পড়াশোনা করতাম, তারপরে পড়াশোনা করছি, কলেজে যাচ্ছি, আবার কাজ করছি। মূলত উদ্দেশ্য ছিল তো দুটো পয়সা উপার্জন করে আবার দেশে ফিরে আসবো, তো একেবারে থাকার জন্য গিয়েছি তা নয়। হ্যাঁ, তাও তো দেখতে দেখতে হয়তো 7টা বছর ছিলাম, কিন্তু ওই সময়ের মধ্যে একটা ভীষণ পরিবর্তন আমার মধ্যে এসেছিল। আমি দেখেছিলাম যে প্রথম গিয়ে যে শিল্প সংস্কৃতির কিছু বাঁধন আমাদের দরকার। আমি লোক খুঁজে বেড়াচ্ছিলাম তখন, যে কে কে মোটামুটি একটু শিল্প বা একটু গান বাজনা ভালোবাসে বা এরকম কিছু। আমাদের ইন্ডিয়ান বাঙালি যারা আছে আর কি, তাদের মধ্যে কয়েকজনকে পেলাম, যাদেরকে আমরা তাদেরকে নিয়েই আর কি একটা সংগঠন তৈরি হলো। কলকাতা কালচারাল সোসাইটি জাপান বলে একটা সংস্থা আমরা থাকতেই তখন নিজেরা স্থাপন করলাম। আজকে রেজিস্টার্ড সংস্থা সেটা, জাপান সরকারের। সেখানে আমরা গান বাজনা, সেখানে আমাদের পুজো অর্চনা আমরা সবই করি। এমনকি ওখানে বাংলা কিছু ম্যাগাজিন প্রকাশ করতো, বাঙালি মানে বাংলাদেশের যে সমস্ত যারা আগে আছে, যারা রয়েছে, তাদের সঙ্গে আমি খুব ওঠা বসা করতাম, সুযোগ পেলেই চলে যেতাম। এবং বাংলাদেশের কিছু পত্রপত্রিকায়ও আমার কিছু লেখা ওখানে তখন প্রকাশ পেয়েছে। অ্যাকচুয়ালি সেই সময় লেখালেখির দিকেও একটু মন গিয়েছিল, কেননা ছবি আঁকার অত পাচ্ছি না তখন ছবি আঁকাটা পাশাপাশি লেখাটার দিকেও মন চলে গেছিল। কালচারাল তো কিছু তো একটা করতে হবে, খিদেটা তো আর নষ্ট হচ্ছে না। একদম একদম। সেই দিক থেকে ওই কলকাতা কালচার সোসাইটি জাপান যখন স্থাপিত হলো, তারপরও দীর্ঘ 4 বছর মতন ছিলাম, তারপর তো চলে আসতে হলো। তাহলে বর্ণময় জীবন আর কি। বর্ণময় জীবনের আরো অনেক বাকি। তারপরে তো চলে আসলো সেই আবার মানে ওখান থেকে চলে আসার পরে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা বাণিজ্য করার পরে সেটা তো মন টিকছে না। আচ্ছা, তারপরে করোনা চলে আসলো, পাশাপাশি ছবি আঁকা তো চলতোই। করোনার পরে পুরোপুরি নিজেকে আবার পুরো ছবি আঁকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন তো এখানে, অনেক দীর্ঘ বছর হলো এখানে দাঁড়িয়ে। এবার এই সময়টা নতুন কিছু ভাবার বা নিজের ভাবনা চিন্তার প্রাধান্য দেওয়া, এই প্রাধান্যতে কোন ধরনের ছবি এখন আঁকা চলছে বা কোন ভাবনার মধ্যে দিয়ে এখন যাচ্ছে শিল্পী তন্ময় বিশ্বাস? না, ব্যাপারটা ঠিক সেরকম। এটা তো অনেকটাই নিজেকে সময় পার করিয়ে দিয়ে আসার পরে তো একটা জায়গায় পৌঁছানো। কারণ অনেক ছবি এঁকেছি দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ছবি এঁকেছি, এবং ছবিরও তো ভাঙতে ভাঙতে ছবির ইয়েটা, যেটা আমার পদ্ধতি ছবি আঁকার যে টেকনিক, সেটাও কিছুটা চেঞ্জ করেছি। মূলত আমি প্রথম দিকে যখন ছবি আঁকতাম তখন ছবিগুলো রিয়েল ফর্মেই থাকতো। তারপরে 5 বছর কি 10 বছর আমি অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করেছি। এবার অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করেও দেখেছি মজাটা আমি পাচ্ছি, কিন্তু মজাটা আমি দিতে পারছি না। অ্যাবস্ট্রাক্ট ফর্মে যে ছবিটা আমার তৈরি হচ্ছে ক্যানভাসের উপরে, সে অ্যাবস্ট্রাক্ট ফর্মটাকে নিতে পারছে না। আমি তখন চিন্তা করলাম এইটাকে যদি আরো ইন্টারেস্ট করতে হয় তাহলে ছবি অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েল দুটোকে মেশাতে হবে। আমি ক্যানভাসের উপরে তখন অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েলটাকে তখন মিশিয়ে কাজ করা শুরু করলাম। আসলে দীর্ঘদিন ধরে কাজ করার পরে তখন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয় যেখানে আমার ছবির বিশেষত্ব বলে কিছু থাকে। সে বিশেষত্ব তৈরি করার জন্যে আমি ছবির রং নির্বাচন করলাম। সেটাও একদিনে হয়নি, সেটাও দীর্ঘ সময়ের অপেক্ষার পর। আমার যে ছবিগুলো এখন তৈরি হয়, তুমি খেয়াল করবে ছবিগুলো বেশিরভাগই হচ্ছে রেড এবং ইয়েলো দুটোকে মিশ্রণ করে তৈরি করা হয়। এই কালার কম্বিনেশনটা আমার ছবির একটা প্রধান চরিত্র, ক্যারেক্টার। এই কালারের ভেতর কি কোনো কারণ আছে দুটো কালারকে নেওয়ার? লাল রংটা বরাবরই একটা মানে বেশ পাওয়ার, বিপ্লবের একটা অঙ্গ বলা পাওয়ার, হয়, একটা আমি যেটাকে শক্তি, বলছি হ্যাঁ, পাওয়ার।
আর লালটাকে ফর্মে আনার জন্য ওটাকে অফবিট কালারের দরকার হয়, সেটা কালারটাকে তখন হচ্ছে যেটা ইয়োলিশ কালারটাকে ইয়োলিশ তখন ব্যাপারটা। দিতে হয়। এবং আমি আরও অনেক কালার চুজ করতে পারতাম, কিন্তু ক্যানভাস জুড়ে ওই দুটো কালারেরই কিন্তু কম্বিনেশনটা শুধু থাকে, এটা জাস্টিফাই করার জন্যে যে এই ছবিটা, আমার ছবি যারা দেখবে তারা বুঝবে যে এটা তন্ময় শাখার একটা ছবি। জনার তৈরি করা আর কি। এটা আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ফর্ম আর হচ্ছে রিয়েল ফর্ম দুটোকে একটা ফ্রেমের উপর দাঁড় করানো, এটাও খুব ভাবিয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে আমরা যে কোনো যেটাকে বলা হয় নতুন কোনো কিছুকে ওখানে বসানো, যেরকম কোনো ছবির মধ্যে স্কাল্পচারে কি হয়, মানে একটা ফর্ম তৈরি করতে হয় তো, তাহলে স্কাল্পচারও যদি মিশিয়ে দেওয়া যায় ওর সঙ্গে, তাহলে ছবিটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তখন আবার শুরু হলো অন্যরকম যুদ্ধ, স্কাল্পচারটাকে অন্য কি কি ফর্মে আনা যেতে পারে। এই বারবার বারবার এই ফর্ম চেঞ্জ করতে 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 এখন যে জায়গাটায় আছে, মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম, রিয়েল ফর্ম এবং স্কাল্পচার সব কিছুকে একত্রীভূত করে একটা ছবিকে দাঁড় করানো হয়, এবং তার সঙ্গে অবশ্যই ওই দুটো কালারকে। ফলে কি হয়, দীর্ঘদিন ধরে যারা আমার ছবি দেখে তারা এখন ওই যে মানে ডিফারেন্সটা সেটা বুঝে গেছে। আর এখন যে ছবিগুলো আঁকা হচ্ছে, যারা আমার ছবি দেখে তারা জানে সই বা নামের দরকার হয় না, এটা তন্ময় বিশ্বাসের ছবি। এই জায়গাটাকে আনতে পেরেছি, এবং এটা সব শিল্পীদেরই একটা সময়ের খুব মানে প্রয়োজন হয়ে পড়ে, নিজস্বতা, নিজস্ব একটা জনার তৈরি করা। মানে আমি যে ছবি আঁকছি, পছন্দ, আমি যে ছবি আঁকছি সেটা আমারই ছবি, এটা আমারই হোক, এবং এটা মানে অন্য শিল্পীরাও দেখে বুঝুক যে হ্যাঁ এটা তন্ময় বিশ্বাসের ছবি, বা দর্শক দেখে বুঝুক এটা তন্ময় বিশ্বাসের ছবি। সেই জায়গাটাই দাঁড় করাতে গেলে একটা শিল্পীকে তো সময় দিতে হবে, তাকে তো 50টা বছর পার না করলে তো সেই গবেষণামূলক ছবি তো আসবে না। একদম একদম। এখন তোমার কাছে যদি আমি ছবি আঁকতে শিখবো, আমি কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করব? আমাকে ছবি আঁকতে গেলে ফোন নাম্বার ছাড়া তো আর কোনো ইয়ে নেই, ফোন নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা আচ্ছা, সপ্তাহে একদিন যে কোনো সেইভাবে কথাবার্তা বলে সময় কিভাবে শিখতে চাইছে যে কেউ, আপনারা যে কেউ ক্যানভাস আর্ট একাডেমি, ক্যানভাস ফাইন আর্ট একাডেমি, হীরালাল মূর্তিতে আমাদের একটা ইয়ে রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, এবং এছাড়াও স্পেশাল কিছু ক্লাস করানো হয় বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট সিটিং দিয়ে, সেখানেও অ্যাডমিশন নিয়ে যেতে পারে। আর একটা খুব আনন্দ বিষয়, তন্ময়দার একটি ছেলে একটি মেয়ে। মেয়েটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের যেটা মেন ক্যাম্পাস, সেখান থেকে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স কমপ্লিট করেছে। তার থেকেও বড় বিষয়, যেহেতু বাবার সন্তান, সেহেতু সেও খুব ভালো মানের একজন শিল্পী। শিল্পীর যদি এই মানটা উচ্চারণ করা সঠিক নয়, তবু বলবো একজন খুব ভালো রুচিবান শিল্পী সে। ছেলেটি যদিও শিল্পত্বর সাথে বোধহয় খুব একটা যোগাযোগ নয়, ছেলেটি পড়াশোনাতে খুবই ভালো ছিল। ও শিবপুরে আছে, শিবপুরে ইঞ্জিনিয়ারিং করছে, এবছর সেকেন্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমার মনে হয় বৌদি নাচ টাচ একটু করতো আর কি একটা সময়, বেশ কিন্তু সাজিয়ে গুজিয়ে বেশ সংসারটা করে আর কি। একসময় বেশ বনগাঁর মধ্যে যথেষ্ট ভালো নৃত্যশিল্পী ছিলেন। এখন উনি খুব সাজিয়ে গুছিয়ে, দাদার কথায় সাজিয়ে গুছিয়ে সংসারটি করছেন। এক কথায় বলবো যে শিল্পীদের আসলে কি হয়, অর্থের তো প্রয়োজন আছে সবারই, কিন্তু শুরুতেই বলেছিলাম শিল্পীরা চিরকাল কোথায় যেন একটা কাঙালপনা তাদের মধ্যে কাজ করে। সেটা অর্থের নয়, সেটা হচ্ছে শিল্পের কাঙালপনা। রবীন্দ্রনাথও যার বাইরে ছিলেন না। কেউ বলে রবীন্দ্রনাথ প্রেমে কাঙালপনা ছিলেন। রবিবারের তার ছোট্ট গল্পে অভিকের মধ্যে দিয়ে বারবার কিন্তু ফুটে উঠেছিল তার সেই কাঙালপনা। তো এই কাঙালপনা শিল্পীদের থাকবে, সারা জীবন থাকবে। আর
কাঙালপনা যতদিন তার আছে শিল্পের জন্য, ততদিন সে শিল্পী। আমরা কিন্তু শেষ লগ্নে চলে এসেছি এবার। আরও একদিন বসবো আমরা আরও কিছু অজানা কথা নিয়ে। সময় অনেক কম, অনেক কথা বলা হলো না আজ, হবে আর একদিন অবশ্যই, কিন্তু অবশ্যই। অবশ্যই। তাহলে বন্ধু, আজ কিন্তু এ পর্যন্তই। আমাদের এই প্রোগ্রামে আপনি যদি আপনার কোনো গল্প বলতে চান, কোনো রকম লৌকিক, অলৌকিক, ইতিহাস, ভূগোল, ধর্ম, যে কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এছাড়া শো মোড়ে গিয়েও আপনি ফোন করতে পারেন, সেখানে আমাদের নাম্বার দেওয়া রইল। তো বন্ধু, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।